প্রধানমন্ত্রীর গণভবনে বসে আছে ছাত্রলীগ নেতা রাকেশ, তথ্যমন্ত্রী কামরুল আর একজন এমপি, সে হলো কবির। এই লোকগুলো হলো প্রধানমন্ত্রীর খাস লোক, যাদের সাথে সে সরাসরি কাজ করে থাকে। আমাদের এত রাতে ডাকার কারণ কি স্যার? কারণ কাছে বলে রেখেছি, এমনি এমনি তো আর ডাকবো না। সেটা ঠিক বলেছেন, তাহলে কেন রেখেছেন আমাদের বলেন। এবার আমার পিছনে লেগেছে রকস্টার কিং এমকে, যে আমার বিরুদ্ধে খালেদকে দাঁড় করিয়ে দিয়েছে আর আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমাকে প্রধানমন্ত্রীর গদি থেকে নামিয়েই ছাড়বে। এটা তো খুব খারাপ খবর, এখন আমরা কি করব তাহলে? কামরুল, এই জন্যই তো আমি তোদেরকে এখানে ডেকেছি। সব জায়গায় আমাদের লোক সেট করে দিবি। তাছাড়া এমকের সাথে মাইন্ড গেম খেলার জন্য আমি আর একজনকে হায়ার করেছি। কে সে বস? মিস্টার রহস্যময়। কোথায় সে? আসাদ মিস্টার রহস্যময়কে ডাকলো। তখনই পাশের রুম থেকে সিগারেট টানতে টানতে বেরিয়ে আসলো মিস্টার রহস্যময়। এ তো পুরো শরীরে কালো পোশাক পরে আছে। এই শহরের চারপাশে সকল মানুষ স্বার্থপর, তাই আমি মিস্টার রহস্যময় কারোর সামনে নিজের রহস্য উচ্চারণ করি না। স্যারের কণ্ঠ শুনে তো মনে হচ্ছে যে ছোট একটা পোলা। মিস্টার কবির, আপনি হয়তোবা ভুলে গেছেন ছোট সাপের বড় বিষ, আবার ছোট মরিচ ঝাল বেশি। আচ্ছা, এত কথা না বলে আমাদের কি করতে হবে সেটা বল। তুমি কি মাইন্ড গেম খেলতে চাচ্ছ? কাল তো নির্বাচনের ব্যালট বের হবে। আপনারা যদি সবগুলো নিজের দখলে রাখতে পারেন তাহলে তো কাজটা হয়ে গেল। আর যদি সেটা না হয় তো আপনার বিরোধী দলের প্রধান নেতাকে তুলে নিয়ে। তাকে যদি তুলতে যাওয়া হয়, তার সামনে দাঁড়িয়ে আছে রকস্টার কিং এমকে। তাকে সরানোর ব্যবস্থা আমি করে ফেলবো। আপনারা শুধু খালিদকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করুন। তোমার প্ল্যান কি আগে বলো তো? আমার কি প্ল্যান সেটা আমি নিজেই জানি, কাউকে প্রকাশ করি না। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে করো, কিন্তু আমার কাজগুলো হওয়া চাই। আপনার কোনো চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। আমরা তো সবাই এখন এক হয়ে কাজ করছি, তাহলে তোমার মুখটা দেখাও। এই জগতে সবাই বিশ্বাসঘাতকতা করতে সময় নেয় না, সবাই নিজের স্বার্থ খুঁজে। কখন দেখা যাচ্ছে যে আপনারাই আমার বিরুদ্ধে চলে গেলেন, তাই আমি নিজের রহস্যময় উৎসর্জন করতে চাই না। আমাকে আমার কাজ করতে দিন আর নিজেকে সবার সময় থাকতে দেন। তারা আরো অনেক সময় সেখানে নিজেদের প্ল্যান সম্পর্কে বলতে লাগলো। কারণ আর 1 মাস পর ভোট, আর কাল থেকে নির্বাচনের সকল কার্যক্রম শুরু হবে। ভার্সিটির ভেতরে চুপি চুপি প্রবেশ করলো এক ব্যক্তি, যার গায়ে ডার্ক কালারের পোশাক, মুখে মাস্ক। ভেতরে প্রবেশ করে চারপাশে তাকিয়ে সোজা ভিপির রুমের দিকে যেতে লাগলো। কিছু সময়ের সামনেই চলে আসলো, কিন্তু সেখানে তেমন কোনো সন্দেহজনক কিছু দেখতে পেল না। আশেপাশে সে ভালো করে নজর দিল। হঠাৎ ভিপির রুমের পাশে আরেকটি রুম থেকে ফিসফিসে আওয়াজ শুনতে পারল। সেই ব্যক্তি রুমের দরজায় কান পাতল। কাল থেকে নির্বাচনের কার্যক্রম শুরু হবে, সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর এই সুযোগে আমরা অনেক অনেক টাকা ইনকাম করে ফেলবো। কিন্তু ফারুক, সেটা কিভাবে? আরে গাধা, সবাই ব্যস্ত থাকবে, পুলিশ অন্য কাজে ব্যস্ত থাকবে, আর এই সুযোগে আমরা নিজেদের কাজগুলো ভালো করে সেরে ফেলতে পারবো। কিন্তু রাস্তায় রাস্তায় যে পুলিশ টহল দিবে, তখন কি করব? পুলিশ তো রাস্তায় থাকবে, আমাদের গাড়িতে তো নয়। আচ্ছা, এসব কথা রাখ, এখন বল ড্রাগসগুলো কখন ভার্সিটি থেকে বের হবে? বাক্স তো ভরা হয়ে গেছে, এখন তুই যদি বলিস তাহলে এখনই আমরা এগুলো নিয়ে বের হব। ঠিক আছে, আমার সামনে নিয়ে আয় দেখি। কথা শুনেই তার এক বন্ধুকে একটা বড় বক্স নিয়ে আসলো, যার ভিতর সাদা প্যাকেট, অনেক ড্রাগসের প্যাকেট হাতে দিয়ে ফারুক নিজের নাকে শুকলো। আরে, এখান থেকে যে কত টাকা আসবে আমি ভাবতেও পারছি না। যদি আমরা ইনফর্ম করতে পারি তাহলে আমরা সবাই অনেক টাকার মালিক হয়ে যাব। ডিল করতে পারলে তো তোরা বড় লোক হবি। হঠাৎ সেই লোকটি রুমের ভেতর প্রবেশ করে বলল। অপরিচিত ব্যক্তিটিকে দেখে তারা তো অবাক হয়ে গেল যে এই এত রাতে এখানে কিভাবে আসলো। কে তুই, আর এখানে আসলো কিভাবে? রকস্টার, লর্ড শ্যাডো দ্য কিং।
আমার কোথাও যাইতে পারমিশন লাগে না, কারণ সিংহ সম্পূর্ণ বনের রাজা, আর আমি হলাম সেই রাজা, রকস্টার সিটির শ্যাডো কিং। এমন কোনো জায়গা নেই যেখানে আমি যেতে পারবো না। এই আশিস, তাড়াতাড়ি এই শালাকে খতম করে দে, না হলে আজকে আমাদের শেষ দিন হবে। ফারুকের কথাগুলো তার লোকগুলো নিজেদের বন্দুক বের করতে যাবে তার আগে এমকে নিজের বন্দুক বের করে তাদেরকে মেরে দিল। ফারুক টের পেল যেন তাদের সামনে কোনো এক জাদুকর আছে, কারণ সেকেন্ডের মাঝে তার সব লোককে গুলি করে শুয়ে দিল। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। তুই যদি আমাকে মেরে ফেলিস তাহলে আমার বস তোকে ছাড়বে না। কে তোর বস? আমি শুনি। আমার বসকে এটা শুনতে পারলে তুই তো প্যান্ট ভিজিয়ে দিবি। ছাগলের মুখে রাম নাম। রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং স্বয়ং তোর সামনে দাঁড়িয়ে আছে, আর তুই আমাকে কান্না করার ভয় দেখাচ্ছিস? আরে আমার কথায় পুরো রকস্টার সিটি থরথর করে কাঁপে। এখানে তোর কোন বস নাকি আমাকে মারবে? কে তোর বস? আমি শুনি। কখনো বলবো না আমি। সোজা আঙুলে যখন ঘি না উঠে তখন আঙুল বেঁকাতেই হয়, এই প্রবাদটা তো তুই শুনেছিস তাই না? এখন এটাই তোর উপর অ্যাপ্লাই করব। এমকে ফারুকের দিকে এগোতে লাগলো, সে ভয়ে পেছাতে লাগলো। এমকে নিজের পোশাক থেকে একটা পিন বের করলো, যেটা নিয়ে গিয়ে ফারুকের একদম চোখের কাছে ধরলো। এখনো বলবি নাকি তোর চোখ তুলে নিব? আমাকে মেরে ফেললেও বলবো না। তোকে তো আমি মারবো না, কিন্তু মরার থেকেও বেশি যন্ত্রণা দিব। এটা বলে এমকে চোখের ভিতর পিন ঢুকিয়ে চোখটি তুলে নিল। সাথে সাথে ফারুক চিৎকার করতে গেলে একটি কাপড় ফারুকের মুখে গুজে দিল। ফারুক এখন চিৎকার করতে পারছে না। কিছু সময় পর এমকে আবার তার মুখের কাপড় সরিয়ে দিয়ে বলল, এখনো সময় আছে, বল, না হলে বুঝতেই তো পারছিস তোর আরেকটি চোখও যাবে। বলছি, আমাকে আর মারতে হবে না। তাহলে তাড়াতাড়ি বল। আমার বস হলো এই ভার্সিটির ছাত্রলীগের নেতা রাকেশ। সত্যি বলছিস তো? আমি একদম সত্যি বলছি। ঠিক আছে। এমকে রুম থেকে বেরিয়ে যেতে নিয়ে আবার ঘুরে ফারুকের দিকে তাকালো, তারপর ফারুককে গুড বাই বলে মাথা বরাবর শুট করে দিল। সাথে সাথে সেখানে মরে গেল। রুমটিতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে এমকে ভার্সিটি থেকে হারিয়ে গেল। ফারুক মারা গেছে আজ 2 দিন হলো। ভার্সিটির সেই রুমটাতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস এসে সেটা নিভে দেয়। ভার্সিটিতে আগুন লেগে যাওয়ার কারণে 2 দিন বন্ধ ছিল। রাকেশ এখনো খুঁজে পায়নি যে তার লোককে কে মারলো। শেষে সব কিছু খুঁজে চলেছে, আর কোটি কোটি টাকা লস হয়ে গেছে। নির্বাচনের 28 দিন বাকি আছে। ঢাকা শহরের ছাত্রলীগ নেতা রাকেশ এর জন্য পুরো ভার্সিটির স্টুডেন্টদের নিয়ে সমাবেশ করেছে। ভার্সিটির সমাবেশে সবাই উপস্থিত হয়েছে, এখানে সকল শিক্ষকও আছে। রাকেশ নিজের বক্তব্য দিচ্ছে। তার একটাই কথা, প্রধানমন্ত্রী আসাদ দেশের অনেক উন্নতি করেছে, এর জন্য এবার তাকে নির্বাচন দেওয়ার কথা, নির্বাচনে ভোট দেওয়ার কথা বলেছে। আর রাকেশ কেমন সেটা সবাই জানে, তাই সবাই ভয় পেয়ে হ্যাঁ বলেছে। মাইম হঠাৎ ভিড়ের মাঝে কোনো এক ব্যক্তিকে দেখতে পেল, তাকে দেখে সাথে সাথেই উঠে দাঁড়ালো আর সেই সমাবেশ থেকে বেরিয়ে ভার্সিটির বিল্ডিংয়ে চলে আসলো। মাহিম নিজের ফোন বের করে কিছু একটা করতে লাগলো। এমন সময় সমাবেশের ওখান থেকে শব্দ আসছে, এটা বলে মাহিম মুচকে হাসলো। নিচে যখন রাকেশ বক্তব্য দিচ্ছিল তখন একটা বুলেট এসে তার মাথা ভেদ করে বেরিয়ে যায়। এটা দেখে ভার্সিটির সবাই ভয় পেয়ে যায়, সবাই এদিক ওদিক করতে লাগলো। আর রাকেশের সাথে থাকা লোকগুলো রাকেশকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু তার কোনো রেসপন্স পেল না। তার পাশে খুঁজতে লাগলো যে কে গুলি চালিয়েছে। মাহিম বিল্ডিং এর উপর দাঁড়িয়ে ছিল, এমন সময় পেছন থেকে এসে একজন জড়ি ধরলো, কিন্তু মাহিম কোনো রেসপন্স করলো না। কি হলো জান, কিছু বলছো না কেন? এতদিন পর আমাকে কাছে পেয়ে কি তোমার জড়িয়ে ধরতে ইচ্ছা করছে না? তার আগে বলো, তুমি আমাকে না জানিয়ে বাংলাদেশে কেন এসেছো? তুমি যেই কাজে এসেছো আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার কি মনে নেই যে তুমি কয়েকদিন আগে সুস্থ হলে? এখন তোমার রেস্ট নেওয়ার পালা।
এই 6টি বছর ধরে আমি সেই এক বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছি। এখন আর পারবো না। আমি কি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকবো না। কিন্তু বৃষ্টি, তুমি বোঝার চেষ্টা করো। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। তুমি আমাকে তোমার সাথে রাখবে নাকি আমি নিজে তোমাকে? থাক, আর কিছু বলতে হবে না মহারানী। এটা বলেই মাহিম বৃষ্টিকে পেছন থেকে জড়িয়ে নিয়ে সামনে থেকে জড়িয়ে ধরলো। আজ অনেক দিন পর নিজের প্রিয় মানুষকে শক্ত করে জড়িয়ে ধরলো। ভালোবাসি তোমাকে বৃষ্টি। আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার জান। এইভাবে কিছুক্ষণ থাকার পর মাহিম বলল, তোমার এখন বাসায় যাওয়া উচিত। আমিও তোমার সাথে যেতে চাই। দুজনকে একসাথে দেখলে পরে সমস্যা হতে পারে। তুমি চলে যাও, আমি ভার্সিটির এই সমস্যাটা সমাধান হয়ে গেলে আসছি। ঠিক আছে। বৃষ্টি মাহিমের কপালে একটি চুমু দিয়ে চলে গেল। মাহিম মুচকি হেসে সেখানে কিছু সময় দাঁড়িয়ে রইল। তারপর নিচে এসে সেখানে এসে উপস্থিত হলো। ইরশাদ রাশেদকে জড়িয়ে ধরে কান্না করছে। এই সকল খবর প্রধানমন্ত্রীর কানে চলে এসেছে। সে তো চিন্তা করতে লাগলো, তাই বারবার মিস্টার রহস্যময়কে ফোন দিতে লাগলো, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ বলল। এতে আসাদ প্রচন্ড রেগে গেল আর নিজের ফোন দেয়ালের সাথে ছুঁড়ে মারল। এই কাজটা নিশ্চয় এমকের আমার ডান হাতকে মেরে একদম ভালো করেনি। সে ভাবছে হয়তো আমার শক্তি কমে যাবে, কিন্তু না, আমিও দেখিয়ে দিব যে এই প্রধানমন্ত্রী আসাদ কি পারে। এটা বলেছে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। তারপর এক সপ্তাহ পর চারপাশে দাদস্ত সংসদ নির্বাচনে তোড়জোড় চলছে। প্রধানমন্ত্রী আসাদ খুবই চিন্তায় আছে, কারণ এই কয়েকদিনের মাঝেই তার কাজের কয়েকজন মানুষ হারিয়ে গেছে। মানে কেউ একজন তাদেরকে খুন করে ফেলেছে। রাকেশকে খুন করার পরের দিন মিস্টার রহস্যময় আসাদের সাথে দেখা করে। আসাদ সাহেব, আপনার কাছের খুব খাস লোক তো মারা গেল, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। তুমি তো কাজের কাজ কিছুই করতে পারছো না। আপনি এক কাজ করেন, খালিদকে যেভাবেই হোক তুলে নিয়ে আসার ব্যবস্থা করেন। এই কাজটা তোমাকে করতে হবে। যখন আমার সাথে কাজ করছো, তাহলে আমার সব কাজগুলোই করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি থাকুন মিস্টার খালিদ এর শেষ অবস্থা দেখার জন্য। আমিও তাই চাই। তারপর আমি ওই শ্যাডো কিং এর লাশ দেখতে চাই। যেভাবেই হোক তাকে আমার সামনে নিয়ে আসো। চিন্তা করবেন না, সেই কাজটিও ঠিক সময় হয়ে যাবে। মিস্টার রহস্যম মুচকি হেসে এখান থেকে চলে যায়। আর আজ এক সপ্তাহ মিস্টার আশা নিয়ে বসে আছে যে কখন তার ফোনে একটা কল আসবে। এমকে, তুমি কি করতে চাচ্ছ একটু বলো তো? তুমি তো চাইলেও এখন মিনিস্টার আশা চৌধুরীকে মেরে ফেলতে পারো, তাহলে না মেরে ওকে গদি থেকে নামাতে কেন যাচ্ছ? আমি তো চাই যে গদির জন্য আমার বাবার সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে, আমার বাবার শত্রুদের সাথে হাত মিলিয়েছে, নিজের বন্ধুদের মাঝে ফাটল ধরিয়েছে। আমার বাবা কত ভালো মানুষ ছিল, কিন্তু তারা আমার বাবাকে বাঁচতে দেয়নি। তাই আমি চাই ওই গদি থেকে টেনে হিচড়ে আসাদকে মাটিতে নামিয়ে আনবো, তারপর কুকুরের মতো মারবো। কিন্তু তোমার বাবাকে তো সে একলা মারেনি, আরো কয়েকজন আছে, তাদের কি করবে? সবাইকে আমি এক জায়গায় জড়ো করব। কিন্তু এর মাঝে আমাকে কেন ধরে আনছো? আমার পরিবার যদি সমস্যায় পড়ে? আপনার পুরো পরিবারের দায়িত্ব আমার, কিন্তু হ্যাঁ, আপনার জীবনের একটু রিস্ক থাকতে পারে। তবে চিন্তা করবেন না, এই এমকে যত সময় আছে তো তত সময় আপনার কোনো ক্ষতি হতে দিবে না। এই ভরসা আমার আছে। তুমি যেটার করো না কেন ভেবেচিন্তি করবে আশা করছি। সাবধানে থাকবেন আপনি। শুনলাম আসাদ নাকি কোনো এক মিস্টার রহস্যময়কে আমার সাথে মাইন্ড গেম খেলার জন্য হায়ার করে নিয়ে এসেছে। সে হয়তো আপনার ক্ষতি করতে চাইবে, আবার তুলে নিয়েও যেতে পারে। তবে চিন্তা করবেন না, আমার লোক সবসময় আপনার চারপাশে থাকবে। তুমি যখন আমার আশেপাশে আছো তাহলে আমার আবার চিন্তা কিসের? তবে হ্যাঁ, মিস্টার রহস্যময়কে মাইন্ড গেমে হারিয়ে দেখাও। হি, আপনি চিন্তা করবেন না, এই এমকের সাথে মাইন্ড গেমে আজ পর্যন্ত কেউ পারেনি আর না পারবে। এটা বলেই
এমকে হাসতে লাগলো আর তার দিকে খালেদ তাকিয়ে রইল। যদিও এমকে এর সম্পূর্ণ মুখ দেখা যাচ্ছে না, তবে তার হাসিটা যে কতটা ভয়ঙ্কর সে খুব ভালো করে বুঝতে পারছে। ছাদের উপর দোলনায় বসে আছে বৃষ্টি, তার কোলের উপর শুয়ে আছে মাহিম। দেখতে দেখতে 6টি বছর কেটে গেল আমাদের জীবন থেকে, কিন্তু কিছুই হলো না। কিছু হয়নি তো কি হয়েছে পাগলি? তুমি তো এখন সুস্থ হয়ে গেছো, এখন অনেক কিছু হবে। এটা বলেই মাহিম বৃষ্টির পেটে শুশুরে দিতে লাগলো। দেখো মাহিম, একদম ভালো হচ্ছে না, কিন্তু আমি কিন্তু তোমাকে দোলনা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আরে জান, কিছু করছি না। মা বাবার কথা খুব মনে পড়ে তাই না তোমার? খুব মনে পড়ে। সেদিন যদি আমি বাড়ির বাইরে না যেতাম তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। যেভাবেই হোক আমি সবাইকে সেভ রাখতাম। হয়তো আল্লাহ তাআলা আমাদের সহায় হননি, বা ঘটনাগুলো সেটাই তার পরিকল্পনা ছিল। তুমি কান্না করো না তো, সব প্রতিশোধ তুমি নিবে। এটাকে তো আমার নিতেই হবে, না হলে যে আমার মা বাবা উপরে গিয়ে ভালো থাকবে না। বৃষ্টি মাহিমের চোখের পানি মুছে দিল, তারপর দুজন বিভিন্ন রকম গল্প করতে লাগলো। আগের দিনের মতো ঈশা তার কাউকে র্যাক দিচ্ছে না, আর এর কারণ হলো তার বয়ফ্রেন্ড মারা গেছে। এছাড়াও সামনে ভোট, এর জন্য একটু নিজেকে কন্ট্রোলে রাখছে। মেহের ভার্সিটিতে এসে ঈশাতের সাথে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? রাফি, এই মুরগিটাকে আজ যেতে বল, আমার ভালো লাগছে না। আরে এর সাথে মজা নেই, তাহলে তোর মনটা ভালো হবে। তোরে যেটা বললাম সেটা কর। এই পকিনি, তুই আজ যেতে পারিস। মেহের মুচকি হেসে তাদের সামনে থেকে চলে গেল। তামিম রাফি বুঝলো না যে কেন মেহের এমন হাসলো। মাহিম আর বৃষ্টি শপিং থেকে বাসায় ফিরেছে। দুজন আজ অনেক দিন পর কেনাকাটা করলো একসাথে। মাহিম চলো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিয়ে, আমার খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খেয়ে নিব। মাহিম গাড়ি নিয়ে এসে একটি ভালো রেস্টুরেন্টের সামনে থামালো। দুইজন ভেতরে গিয়ে অর্ডার করলো। অর্ডার আসার পর তারা দুজন খেতে শুরু করলো। পাশের টেবিল থেকে এক ব্যক্তি মাহিমকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তারপর কিছু একটা ভেবে দুজনের ছবি তুলে নিল, আর সাথে সাথেই সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। মাহিম আর বৃষ্টি খাওয়ার শেষ হলে বিল মিটিয়ে দিয়ে বাইরে গেল। তোমাকে কি বাসায় নামিয়ে দিয়ে আসতে হবে? কেন, তুমি কোথায় যাবে? ভুলে গেছো আমাকে ভার্সিটিতে যেতে হবে? না, আর যেতে হবে না। কেন? কারণ আজ সারাদিন তুমি আমার সাথে ঘুরবে। আচ্ছা ঠিক আছে যান। বৃষ্টির কথায় মাহিম মেনে নিল, তাছাড়া আর কি করবে। নিজের কাছের মানুষ বলতে তো শুধু বৃষ্টি আছে। দুই বিজনেস পার্টনার রোহান আর কালাম, আজ তারা দুজন একসাথে দেখা করলো। রোহান কালামকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেছে, এর জন্য সে সকালে উঠে রোহানের বাসার দিকে রওনা দিয়েছে। এমন সময় কালাম এর ফোন একটা কল আসলো। নাম্বার দেখে বুঝতে পারলো যে এটা বাংলাদেশ থেকে ফোন এসেছে। কালাম সাহেব ফোন রিসিভ করলো। হ্যালো, বল। বস, একটা গুড নিউজ আছে আর সাথে একটা ব্যাড নিউজ। কি হয়েছে সেটা বল। বস, আসলাম চৌধুরী একমাত্র ছেলে মাহিমকে আমি খুঁজে পেয়েছি, আর তার সাথে খারাপ খবরটা হলো যে বৃষ্টি বেঁচে আসে। তার মানে বৃষ্টি মরেনি? না বস, আজকে আমি দুজনকে নিজের চোখে দেখেছি। ঠিক আছে, তাদের উপর খবরাখবর রাখ, আর আমাকে সবসময় আপডেট দিতে থাকবি। আচ্ছা ঠিক আছে বস। কালাম ফোন কেটে দিয়ে কিছু একটা ভাবতে লাগলো। এমন সময় গাড়ি ব্রেক করলো। কি হলো, গাড়ি থামালি কেন? বস, আমরা তো রোহান সাহেবের বাসার সামনে চলে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। কালাম গাড়ি থেকে নামলো আর সাথে সাথে দেখলো যে রোহান দাঁড়িয়ে আছে। রোহান কালামকে নিয়ে বাসার ভেতরে নিয়ে গেল। বাহ, তোর বাসাটা তো অনেক সুন্দর। আমিও ভাবছি এবার আমেরিকায় এমন একটা বাসা নির্মাণ করব। এটা আমার খুব শখের একটা বাসা, কিন্তু তুই চাইলে আমরা দুজন একসাথে একটি বাসাতে থাকতে পারি। দেখ, তোর কেউ নেই আর আমার কেউ নেই। রোহান কালামকে সোফায় বসতে দিয়ে কাজের লোকদেরকে খাবারের ব্যবস্থা করতে বলল। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না, তুই বাড়ির ডিটেল দিয়েছিস, আমি খুব ভালোভাবে পৌঁছে গিয়েছি।
তারা দুইজন কথা বলছিল। এমন সময় কালামের নজর গেল সামনের একটা ছবির দিকে, যেখানে একটি মেয়ের ছবিটা লাগানো আছে। রোহান, ওই মেয়েটিকে? কোনটার কথা বলছিস? ওই যে ছবিতে দেখেছি সেই মেয়েটা। ওটা হলো আমার একমাত্র মেয়ে বৃষ্টি। কেন, কি হয়েছে? কই, আশেপাশে তো তার দেখছি না। আর বলিস না, এক ছেলের সাথে প্রেম করেছিল। আমি থেকে এই দেশে থাকতে অনেকবার মারার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ওই ছেলের সাথে আমার মেয়ে পালিয়ে বিয়ে করেছে। 7 বছর হয়ে গেল, কিন্তু আমি তাদেরকে এখনো খুঁজে পাইনি। খুঁজে পেলে ওই ছেলেকে আমি কুচি কুচি করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। আমি জানি তোর মেয়ে কোথায় আছে। সত্যি বলছিস বন্ধু? কোথায় আছে আমার মেয়ে? তোর মেয়েকে পেতে হলে প্রথমে আমাদেরকে বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশে কেন যাবে? তারা তো লন্ডনে আছে বলে। আমি ওদের সব বন্ধুদের জিজ্ঞাসা করেছিলাম, তারা এই একই কথা বলেছে। ওরা সবাই তোকে মিথ্যা কথা বলেছে। আরে ওই ছেলে তোর মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। সেও আমার বড় ভাইয়ের ছেলে, আর তোর মেয়ে সেখানেই আছে। কি তুই সত্যি বলছিস? আরে হ্যাঁ, আর আজ আমি খবর পেয়েছি যে তারা বাংলাদেশের ঢাকায় আছে, তোর মেয়ে আর জামাই। তুই যে সত্যি বলছিস সেটার প্রমাণ কি? এই দেখ ছবি। এটা বলেই কালাম নিজের ফোন থেকে ছবি বের করে দেখলো। সেটা দেখে রোহান বুঝতে পারলো যে সে সত্যি কথা বলছে। আমি আজকে বাংলাদেশে যাব, গিয়ে ওই হারামের বাচ্চাকে খুন করে ফেলবো। রোহান, মাথা গরম করিস না। আমিও তো চাই ওই ছেলেকে মেরে ফেলতে, আর তারও কারণ আছে, সেটা তো তুই জানিস। তাই আমাদের প্ল্যান করে সব কিছু করতে হবে। কি করতে চাচ্ছিস তুই বলতো? আমি আগে বাংলাদেশে ব্যাক করি। না, দুজন একসাথে ব্যাক করব। আচ্ছা ঠিক আছে, আমি মাহিমের কাছে গিয়ে ভালো সাজার অভিনয় করব, আর তুই মাহিমকে তুলে নেওয়ার ব্যবস্থা করবি। তারপর তাকে মেরে ফেলবো। এতে তুই তোর মেয়েকে নিয়ে আমেরিকায় চলে আসবি, আর আমি মাহিমের যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব নিজের করে নিয়ে চলে আসব। এটা কেমন বন্ধু? আমার জানা মতে মাহিমের অনেক সম্পত্তি আছে, যেটা তুই অনেক আগেই আমাকে বলেছিলি। তাহলে সম্পত্তি তুই কেন একটা নিবি? আমাকে কি কিছু দিবি না? আচ্ছা ঠিক আছে, আমাদের দুজনে 50-50। ঠিক আছে, তাহলে আমি আমার লোককে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করতে বলি। সেটা আর বলতে, তাছাড়া আসাদ আমাদেরকে সাহায্য চেয়েছে, তাই তাকে গিয়েও সাহায্য করা যাবে সামনাসামনি। আচ্ছা ঠিক আছে, এখন চল খাওয়া দাওয়া করে নেওয়া যাক। দুই বন্ধু মিলে খাওয়া দাওয়া করতে লাগলো আর বিভিন্ন আড্ডা দিতে লাগলো। তারা তো অনেক খুশি যে নিজের শত্রুকে মেরে ফেলতে পারবে। রাত 12টা। তামিম আর রাফি মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আজকে তারা দুইজন মেয়ের সাথে খুব মস্তি করে এসেছে, এটা নিয়ে তারা গল্প করছিল আর রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় তাদের সামনে একটি ছেলে এসে দাঁড়ালো। তাকে দেখে তো তারা দুজন অবাক হয়ে গেল। কিরে তামিম, আমাদের সামনে সেই ভার্সিটি ফকিন্নি মেহের দাঁড়িয়েছে না? আমরাই তো তাই মনে হচ্ছে, কিন্তু আমার ভুল দেখছি না তো। ভার্সিটির সাথে আমাদের সামনে দাঁড়ানো মেহেরের কোনো মিল পাচ্ছি না। ফকিন্নি, তোর গায়ে এত দামি পোশাক কিভাবে আসলো? তাদের কথা শুনে মেহের মুচকি হাসলো আর হাঁটতে হাঁটতে তাদের দিকে এগিয়ে আসলো। আরে ভাইয়া, আপনারা অনেক তো মদ খেয়ে ফেলেছেন, চলুন আমি এগিয়ে দিয়ে আসি। তোর এগিয়ে দিয়ে আসা লাগবে না, তুই আগে বল যে এত দামি পোশাক কোথায় পেলি? বাইরে থেকে মানুষকে যা দেখা যায়, ভিতর কিন্তু একদম আলাদা থাকে। তোর এত পেশাল কথা শুনতে আমাদের সময় নেই। তুই এখান থেকে যা, কাল ভার্সিটিতে এসে দেখা করিস। তারপর আপনাদের সাথে তো আমার আর দেখা হবে না। কেন, তুই কি মরে যাবি? আমি কেন মরতে যাব? মরবেন তো আপনারা দুজন। এ মারবে আমাদেরকে? কারো সাহস আছে নাকি? আমি মারবো? হি। তোরা কি ভেবেছিস দিনের পর দিন, রাতের পর রাত মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবি আর ক্ষমতার অপব্যবহার করে তোরা বেঁচে যাবি? আমি তো এসেছি এর জন্য। ও নাকি আমাদেরকে মারবে, এটা শুনে আমার খুব হাসি পাচ্ছে। মেহের মুচকি হেসে নিজের ছুরি বের করলো। এটা দেখে তো তারা দুইজন হাসতে লাগলো।
এক নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তামিম আর রাফি, দুজনের মাতাল। এমন সময় তাদের সামনে মেহের আসে, যে আগের দিনের তুলনা কোনো রকম ছিল। তাদের মাঝে কিছু কথা হয়। এমন সময় মেহের নিজের পকেট থেকে একটি ধারালো ছুরি বের করলো। এটা দেখে তারা দুজন হাসলো। এই সাধারণ একটা ছুরি দিয়ে আমাদেরকে মারতে এসেছিস? তোরা যেটা সাধারণ মনে করছিস, এই ছুরিটা তেমন সাধারণ না, কারণ আমি এই ছুরি দিয়ে কত লোককে মেরেছি ঠিক নেই। তাই নাকি? তোর মতো ফকিন্নি আমাদেরকে মারবে? মেহের মুচকি হাসে, তারপর তাদের কাছে এসে কোনো কথা ছাড়াই তাদের হাতের উপর পোঁচ মারল। সাথে সাথে তারা দুজনে চিৎকার করে উঠল, হাসি থামিয়ে। তারা ভাবতে পারছে না যে ভার্সিটির মেহেরের সাথে সামনে থাকা মেহেরের অনেক পার্থক্য। তাদের হাত থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে, রক্ত বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। এটা তুই কি করলি? তাড়াতাড়ি আমাদের হসপিটালে নিয়ে চল, তা না হলে তো আমরা মারা যাব। আমিও তো চাই তোরা দুজন মারা যাস। দেখ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। ইসরাত যদি জানতে পারে তাহলে তোকে মেরে খুন করে ফেলবে। হা হা, সমস্যা নেই, ইসরাতকেও খুব তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেব। এটা বলে দুজনের গলার উপর ছুরি দিয়ে আঘাত করলো। তারা দুজন গলা কাটা মুরগির মতন ছটফট করতে করতে মারা গেল। তোদের মতো জানোয়ার বেঁচে থাকলে সমাজের ধর্ষণের শিকার বেড়ে যাবে। তারপর নিজের পার্টি অফিস থেকে বাসায় ফিরছিল। এমন সময় তার গাড়ির চারপাশে কয়েকজন মুখোশধারী এসে ঘিরে ধরল। খালেদ বুঝে গেল যে এখানে কি হতে চলেছে। সাথে সাথে নিজের ফোন বের করে কাউকে মেসেজ দিয়ে দিল। একজন এসে গাড়ির কাঁচ ভেঙে দরজা খুলল, তারপর টানতে টানতে খালেদকে বের করলো গাড়ি থেকে। কে তোমরা, আর আমাকে তুলে নিয়ে যাচ্ছ কেন? তোকে কেন তুলে নিয়ে যাচ্ছি সেটা খুব ভালো করে বুঝতে পারবি। আমাদের বসের অর্ডার এসেছে তাই। তোমরা কি আমাকে তুলে নিয়ে যেতে এসে ভুল করেছো? এর মাসুল দিতে হবে। এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোর মতন গাধা আমি আর জীবনে কখনো দেখিনি। এমপি আসছে দাঁড়িয়ে আর নিজের সিকিউরিটি ছাড়াই যেখানে চলাফেরা করিস। খালেদ আর কোনো কথা বলতে পারল না, তার আগেই তাকে অজ্ঞান করে দিল। এরপর তাকে নিয়ে চলে গেল। খালেদকে গোডাউনে বেঁধে রাখা হয়েছে, চেয়ারের উপর তাকে বেঁধে রাখা হয়েছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রাস্তার পাশে অনেক গার্ড দাঁড়িয়ে আছে। এখানে যে লিডার টাইপের ছিল সে তার বসকে ফোন দিল। হ্যালো বস, আমরা খালেদকে তুলে নিয়ে এসেছি। আপনি যদি চান তাহলে তাকে উপরে পাঠিয়ে দিই। এটা আর দরকার হবে না, আমি আর মিস্টার রহস্যময় সেখানে আসছি। আচ্ছা ঠিক আছে। কথাগুলো বলে লিডার ফোন রেখে দিল অন্যদিকে। শোনো মিস্টার রহস্যময়, তোমার কাজ প্রায় হয়ে গেছে। খালেদকে তুলে নিয়ে আসা হয়েছে। তাহলে আর অপেক্ষা কিসের, চলুন যাওয়া যাক। খালেদকে উপরে পাঠিয়ে দিব, যাতে আমার বিরুদ্ধে আর কেউ না যায়। আচ্ছা ঠিক আছে, আগে তো ওখানে চলুন। ওর মুখ থেকে বের করতে হবে এমকে আসলে কে। তুমি একদম ঠিক কথা বলেছ মিস্টার রহস্যময়। তারা দুইজন রওনা দিল গোডাউনের উদ্দেশ্যে। তারপর যে গোডাউনে রাখা হয়েছে সেখানে একটি বাইক এসে থামলো। বাইক থেকে ব্ল্যাক ব্লু কালারের পোশাক পরিহিত দেওয়া এক ব্যক্তি নামলো। খালেদ সাহেবের ফোনের লোকেশন তো এখানেই দেখা, তাহলে হয়তো এখানেই আছে। তার আশেপাশে দেখে যা মনে হচ্ছে এখানে অনেক লোক আছে, কিন্তু কোনো ব্যাপার না, এরা তো আমার এক চুটকিতে শেষ হয়ে যাবে। এমকে নিজের মনে মনে কথাগুলো বলে ভেতরে প্রবেশ করলো। শীষ বাজাতে বাজাতে প্রবেশ করলো ভেতরে। তার শীষ বাজানোর সাথে সাথে গোডাউনে থাকা সকল লোকগুলো ধপধপ করে মাটিতে পড়তে লাগলো। লিডার দেখে তো অবাক হয়ে গেল যে কেন এমন হয়েছে। তখন তার কানে শীষ বাজলো শব্দগুলো। বুঝতে পারলো যে শীষ বাজানোর সাথে সাথে তার লোকগুলো কেন মাটিতে পড়ে যাচ্ছে। লিডার একটু পর খেয়াল করলো যে তাদের মাঝে এক অপরিচিত ব্যক্তি এসে দাঁড়িয়েছে, যার গায়ে অদ্ভুত পোশাক। কে তুই, আর আমার লোকদের কি করেছিস যে তারা মাটিতে পড়ে আছে? তো লোকরা মাটিতে পড়ে যায়নি, তারা একেবারে ডাইরেক্ট উপরে চলে গেছে। মানে হচ্ছে তোর লোকদেরকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি। কি যাতা বলছিস? তারা তো একটু আগে ঠিক ছিল। বিশ্বাস না হলে গিয়ে চেক করে দেখ।
লিডার গিয়ে সবার নাকে হাত দিয়ে দেখলো যে কারোরই নিঃশ্বাস পড়ছে না। তারপর খেয়াল করলো যে তাদের সামনে রক্তে ভিজে আছে। এটা দেখে তো লিডার ভয়ে লোকটির দিকে তাকালো। তোর সাহস হলো কি করে খালেদকে এখানে তুলে নিয়ে আসা? এটা তোকে বলতে বাধ্য না। কয়েকজনকে মেরে ভেবেছিস তুই বড় পালন হয়ে গেছিস। আমি কার লোক জানিস? কার লগে? তুই যে খালেদকে তুলে নিয়ে এসেছিস। আমি হলাম আসাদ চৌধুরীর লোক। ঠিক আছে, তোকে বাঁচিয়ে রাখলাম তোর বসের সাথে দেখা করার জন্য। তুই তোর বসের সাথে দেখা হলে বলিস যে এখানে এমকে এসেছিল। আমার বস এখন এখানে আসবে, তুই অপেক্ষা কর। আজ আর অপেক্ষা করছি না, কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোর বসের সাথে আমার দেখা হয়ে যাবে। কে তুই? আমার বসকে দেখে ভয় পাস যে পালিয়ে যাচ্ছিস? এটা বলেই এমকে লিডারের দু পায়ে গুলি করলো। সাথে সাথে লিডার চিৎকার করতে করতে মাটিতে বসে পড়ল। আমি তোর বসকে কেন ভয় পাবো? উল্টো তোর বস আমাকে ভয় পায়। তোকে বাঁচিয়ে রাখলাম এই জন্য যে আমি এখানে এসেছিলাম সেই কথা তোর বসকে বলবি, আর তুই তখনই বুঝে যাবি যে তোর বস আমাকে ভয় পায় কিনা। এমকে খালেদ সাহেবের কাছে এগিয়ে আসলো। এসে দেখলো যে খালেদ সাহেব জ্ঞান ফিরে এসেছে। তাহলে তুমি চলে এসেছো আমাকে বাঁচাতে? আমি তো আগেই বলেছিলাম যে আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দিব না। তাহলে চলুন এখন এখান থেকে যাওয়া যাক, বাকি কথা পরে হবে। আচ্ছা ঠিক আছে। এমকে খালেদকে ধরে নিয়ে বাইরে চলে আসলো এবং গাড়িতে উঠে চলে গেল। তারপর কিছু সময় পর সেখানে আসাদ ও মিস্টার রহস্যময় এসে তার চারপাশে অবস্থান দেখে অনেকটাই অবাক হয়ে গেল, কিন্তু মিস্টার রহস্যময় স্বাভাবিক আছে। আসাদ গোডাউনের ভেতর ঢুকে লিডারের কাছে গেল। এইসব কিভাবে হলো? কিছু সময় আগেও আমার সাথে কথা। আপনার সাথে কথা বলার কিছু সময় পর এখানে এমকে নামের একজন এসেছিল, আর সে আমাদেরকে এই অবস্থা করে ফেলেছে। আপনার নাম বলা সত্ত্বেও সে একটু ভয় পায়নি। আরে গাধা, তোর সামনে এসে দাঁড়িয়েছিল সে স্বয়ং শ্যাডো কিং। এটা যখন বলছিল তখন আসাদের মুখে একটা ভয় দেখাও পাওয়া গেল, যেটা দেখে বুঝতে পারলো যে সত্যিই সে কাকে ভয় পায়। বস, আপনি আমাকে বাঁচান। আমার দুই পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। তুই আমার আর কোনো কাজে আসবি না, তাই তোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এটা বলেই আসাদ সেই লিডারকে গুলি করে মেরে ফেলল। এখন আমি কি করব মিস্টার রহস্যময়? আমার তো প্ল্যান ব্যর্থ হলো। একটা প্লেন ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, আর বাকিগুলা তো আছে। এখন আপনি বাসায় যান, আমি দেখছি কি করা যায়। যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করার চেষ্টা করো, আর মাত্র কয়েকদিন পর নির্বাচন। ঠিক আছে। আসাদ সেখান থেকে চলে গেল। মিস্টার রহস্যময় নিজের মাস্ক খুলে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। মাহিমার বৃষ্টি আজ পার্কে ঘুরতে গিয়েছিল, কারণ আজ শুক্রবার, মাহিমার ভার্সিটি নেই। এর জন্যই বৃষ্টির কথা অনুযায়ী দুজন গাড়িতে করে এসে যায় একটি পার্কে। বাসায় ফেরার সময় মাহিম গাড়ি চালাতেছিল আর বৃষ্টির সঙ্গে কথা বলছিল। হঠাৎ এক বৃদ্ধা মাহিমের গাড়ির সামনে চলে আসবে। এটা দেখতে পেয়ে মাহিম তাড়াতাড়ি গাড়ি ব্রেক করলো। মাহিম দেরি না করে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সামনে গেল। এত সময় অনেকে বৃদ্ধা লোকটিকে ঘিরে ধরেছে। মাহিম বৃদ্ধ লোকটির কাছে গিয়ে দেখলো তেমন কিছুই হয়নি, কিন্তু যখন বৃদ্ধা লোকটি মুখ উঁচু করে মাহিমের দিকে তাকালো তখন তো তাকে দেখে মাহিম অবাক হয়ে গেল। বৃদ্ধা লোকটিও মাহিমের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? এখনই তো একজন বৃদ্ধা মরতে বসেছিল। আরে বুঝেন না, বড় লোকের ছেলে কিছু হয়ে গেলে টাকা দিয়ে সব বসিয়ে দিবে। এভাবে অনেকেই অনেক কথা বলতে লাগলো মাহিমকে, কিন্তু মাহিম কোনো কথার উত্তর দিল না। চাচ্চু, তুমি এখানে? তোমাকে আমি কত খুঁজে বেরিয়েছি, কিন্তু তোমাকে আমি কোথাও পাইনি। আমিও তোকে দেশের সব জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। তো এই অবস্থা হলো কি করে? এইভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছ কেন? সে অনেক কাহিনী। 3 দিন ধরে আমি কিছু খাইনি, তাই পথে চলতে গিয়ে হঠাৎ সামনে পড়ে যাই। তোমার থেকে সব কথা শুনবো, এখন আমার সাথে চলো, কিছু খেতে হবে।
বৃষ্টি, গাড়ির দরজা খোলো। আচ্ছা। মাহিম তার চাচাকে গাড়িতে তুললো। তারপর মাহিমরা বাড়িতে চলে আসলো। বাড়ির লোককে তাড়াতাড়ি টেবিলে খাবার দিতে বললো। মাহিম তার চাচাকে বসিয়ে এক এক করে সব খাবার দিতে লাগলো। এমন সময় উপর থেকে রানা নেমে আসলো। মাহিম, তোর সাথে এটা কে? এই হচ্ছে কালাম চাচ্চু। কি এতদিন পর কোথায় পেলে, আর সেই এইভাবে কেন? আসলে আমি আর বৃষ্টি তখন বাসায় ফিরছিলাম, আর তারপরে সকল ঘটনা খুলে বলল মাহিম। কালাম ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? বেঁচে ছিলেন তো? আমাদের খোঁজ নেননি কেন? সে অনেক কথা রানা। ওই ঘটনার পর আমাদের বাড়িতে কারা যেন আগুন লাগিয়ে দেয়। যদিও আমি কাজের জন্য বাইরে ছিলাম, কিন্তু বাড়িতে আসলে কারা যেন আমার উপর আক্রমণ করে। তারপরও আমি কোনোভাবে বেঁচে যাই, কিন্তু নিজের স্মৃতিশক্তি ভুলে যাই। পরে যখন মনে পড়ে আমি তোদেরকে আর খুঁজে পাইনি, আর কারা যেন আমাদের সকল সম্পত্তি নিয়ে নিয়েছে। কিন্তু আমি ভাবতেও পাইনি যে তোদেরকে আবার ফিরে পাবো। কে আমার বাবাকে মেরেছে তুমি কি জানো? কিছুই আমি জানি না, কিন্তু এতটুকু শুনতে পেরেছিলাম যে সাইকো গ্যাং আর হ্যানি গ্যাং লোক মিলে তোর বাবাকে মেরেছে। তুমি কি তাদের মুখ দেখেছো? না রে, দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নাও। বৃষ্টি, তুমি রুম দেখিয়ে দাও। আচ্ছা। বৃষ্টি কালামকে নিয়ে একটি রুমের দিকে চলে গেল, আর মাহিম আর রানা বাড়ির বাইরে চলে আসলো। এই দুই গ্যাং তো অনেক খারাপ, তুই এদের খুঁজে পাবি কিভাবে? তাছাড়া এদের তো কোনো ঠিকানা নেই। রানার কথা শুনে মাহিম মুচকি হাসলো। কিভাবে কি করতে হবে তুমি চিন্তা করো না, খেলা তো শুরু, তুমি শুধু দেখতে থাকো। এটা বলে মাহিম রানার থেকে বিদায় নিয়ে নিজের গাড়ি নিয়ে বাসায় বাইরে চলে গেল। তারপর রোহান আজ 2 দিন হলো বাংলাদেশ এসেছে। ফোনে কারোর সাথে কথা বলছে। হ্যাঁ দোস্ত, বল, তুই কাজটা কি প্ল্যানভাবে করে ফেলেছিস? আরে হ্যাঁ দোস্ত, আমি একদম প্ল্যান মাফিক কাজ করে ফেলেছি। আর তুই শুনলে অবাক হবি যে আমি এখন তার বাসায় আছি। ঠিক আছে, সাবধানে অভিনয় করিস, পারলে খুব তাড়াতাড়ি নিজের কাজটা করে ফেলবি। এটা আর বলতে, এটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু দেখে যা আমি কি কি করতে পারি। তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এটা বলেই 2 বন্ধু অনেক সময় কথা বলতে লাগলো। তাদের আলোচনার ভিতর বেশিরভাগই কাউকে মারার কথা বলল, কিন্তু কাকে মারবে সেটা এখনো অজানাই হয়ে গেল। রাত 12টা, আর 2 দিন পর নির্বাচন। এজন্য ঢাকা থেকে ব্যাক করেছে কামরুল ও কবে। তাদের মাথায় অনেক চিন্তা, কারণ এক এক করে তাদের দলের সবাই মারা যাচ্ছে, আর কারা মারছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা খুব দুশ্চিন্তায় আছে যে এবার এমপির পদে থাকতে পারবে কিনা। আবার গ্রাম থেকে খবর এসেছে কামরুলের কাছে কারা যেন তার সকল সম্পত্তি উড়িয়ে নিয়েছে। কবির এরকম একই অবস্থা, তাদের যত লোক ছিল সবাইকে কারা যেন গুম করে দিয়েছে। ভাই আমি বুঝতে পারছি না যে আমাদের পিছে লেগেছে। কে আবার পিছে লেগেছে? ওই মাহিম ছাড়া। কিন্তু আমি বুঝতে পারছি না সে কোন ছদ্মবেশে আছে। সে যদি বেঁচে থাকে তাহলে তো আমাদের নিস্তার নেই। চিন্তা করিস না, ভোটটা হয়ে যেতে দে, তারপর আমি দেখে নিব। তারা গাড়ির ভেতরে গল্প করছিল। এমন সময় তাদের সামনে একটি বাইক এসে থামলো। বাইকের উপরে বসেছিল ডার্ক ব্লু কালারের পোশাক পরা এক লোক। তারা কেউ বুঝতে পারে না যে এটা কে। বাইক চালক বাইক চালিয়ে তাদের গাড়ির কাছের কাছে আসলো। গাড়ির কাছে কয়েকবার টোকা দিল। কামরুল ভয়ে ভয়ে গাড়ির জানালা খুলল। এমন সময় বাইকের উপরে থাকা লোকটি একটি কাগজ কামরুলের কাছে ছুঁয়ে মারল, তারপর বাইক ট্রেনে চলে গেল। অন্ধকারে সে মিলিয়ে গেল। ভাই দেখেন তো কাগজে কি লেখা আছে। দেখছি, আমি বুঝতে পারছি না এটা কে ছিল, তবে মনে হচ্ছে শ্যাডো গ্যাংয়ের কেউ। কামরুল আর কথা না বলে কাগজটি খুলল, দেখলো সেটাতে একটা চিঠি। এটা তো একটা চিঠি। দাঁড়া দেখি এখানে কি লেখা আছে। কি কামারুল ও কবির, মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। অনেক তো পাপ করলি, এবার সেই পাপ শেষ করার সময় এসে গেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সাবধানে থাকিস। যার সাথে কাজ করছিস সেও তোকে মারতে পারে, আবার আমার হাতেও পারিস, শুধু সময়ের অপেক্ষা।
দু লাইনের লেখা পড়ে কামরুল ভাবতে লাগলো, সাথে ভয় পেতে লাগলো। কে হতে পারে যে আমাদের মারার চেষ্টা করবে এমকে ছাড়া? আমার মনে হয় প্রধানমন্ত্রী আসাদ। সেটা হবে না। যে চিঠি দিয়ে গেল সে হয়তো আমাদের বোকা বানানোর চেষ্টা করেছে, আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। হবে হয়। কামরুল ওর ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। তারা দুজন অনেক বিষয় নিয়ে কথা বলতে বলতে গ্রামের দিকে যেতে লাগলো। তারপর অনেক চেষ্টা করেও আসাদ খালেদকে তুলে নিয়ে আসতে পারেনি। আর না পারলেও একটা কারণ আছে, সেটা হলো চারপাশে অনেক সিকিউরিটি গার্ড। 2 দিন বাদে ভোট, বিরোধী দলের নেতার কাছে যাওয়াটা অসম্ভব। এখন আমি কি করব মিস্টার রহস্যময়? আমি তো খালেদকে নিয়ে আসতে পারলাম না। এত চিন্তা করছেন কেন? ভোটের সময় কেন্দ্রে আপনার লোক ফিট করে দেবেন। সেটা তো আমি করবই, কিন্তু ভয় হচ্ছে যদি এমকে আমার লোকেদের সরিয়ে দেয়। আপনি তো আগেই এটা করেন, পরে না হয় বাকি কাজটা করা যাবে। আচ্ছা ঠিক আছে। মিস্টার রহস্যময় সেখান থেকে চলে গেল আর কিছু একটা ভাবতে লাগলো। মিস্টার রহস্যময় তোর উপর নির্ভরশীল, পড়ে থাকলে আমার আর চলবে না। এখন আমাকে আমার জায়গা মতো কন্ট্যাক্ট করতে হবে। শেষ ভরসা সাইকো গ্যাং, যে আমাকে রাষ্ট্রপতি চেয়ার থেকে প্রধানমন্ত্রী চেয়ারে নিয়ে এসে বসিয়েছে, তার সাথে আবার কথা বলতে হবে। এটা বলেই আসাদ কাউকে ফোন দিল। তারপর নির্বাচন হয়ে গেছে আর 1 সপ্তাহ হলো দেশের আনাচে কানাচে যেন উৎসব চলছে। আর এর কারণ হলো এক সরকার নেমে আরেক সরকার গদিতে বসেছে। এখন শুধু দেখার পালা এই সরকার কেমন হয়। নির্বাচনে হেরে আসাদ অনেকটা রেগে আছে, কিন্তু তার উপরে যারা আছে তাদের জন্য কিছু করতে পারছে না, কারণ তারা বলছে নতুন প্রধানমন্ত্রীকে সরিয়ে আবার তাকে চেয়ারে নিয়ে এসে বসাবে। ক্যাম্পাসে বসে আছে ইশরাত, সুমাইয়া আর নীলা। তারা আর আগের মতন জার্ক দিচ্ছে না কাউকে, আর যেটার কারণ হচ্ছে তার 2 বন্ধু তামিম আর রাফিকে তারা খুন করে দিয়েছে। আবার ইশরাতের বাবা মন্ত্রী পদ হারিয়েছে। সবকিছু মিলিয়ে ইশরাতের সময়টা যাওয়া খিচুড়ি হয়ে গেছে। নতুন পোশাক পরে ইউনিভার্সিটিতে প্রবেশ করলো মেহের। আজ থাকে কোনো নায়কের থেকে কম লাগছে না। যারা মেহেরকে চেনে তারা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, কারণ প্রথম দিনের তুলনায় আজকে তাকে একদম অন্যরকম লাগছে। মেহের ভার্সিটিতে এসে সবার আগে ইশরাতের সামনে আসলো। কেমন লাগছে আমাকে আপু? দেখ ফকিনি, কোথা থেকে ভিক্ষা করে এসব আমাদের সামনে ভাব নিস না। আমি ভিক্ষা করি আর যাই করি না কেন, আমার তো সম্মান আছে, কিন্তু আপনারা তো সেটাও নেই। শুনছিলাম আপনার বাবা নাকি প্রধানমন্ত্রী ছিল, সে তো নিজের পদবি হারিয়ে নিঃস্ব। দেখ, আমার বাবাকে নিয়ে একটাও কথা বলবি না। আমার বাবার ক্ষমতা নেই তো কি হয়েছে, তাই বলে ভুলে যাস না আমি কি জিনিস। হা হা, না, তোর বাম হাত তামিম রাফিও মারা গেছে। খবর শুনলাম তাদেরকে নাকি নির্মমভাবে খুন করেছে। আপনারা আবার সাবধানে থাকবেন, বলা তো যায় না আপনাকেও কে কখন মেরে দেয়। মেহেরের মুখে এমন কথা শুনে ইশরাত চেকে গেল। মেহেরকে মারতে আসলে নীলা থামিয়ে দিল। ঈশাদ, কয়েকদিন নিজেকে ঠিক রাখ, ভুলে যাস না তোর বাবার ক্ষমতা এখন আর আগের মতো নেই, আর তোর উপর সবাই ক্ষেপে আছে। এখন কিছু করতে গেলে সবাই তোর উপর বেশি রেগে যাবে, তখন কি না কি করতে পারে। আমার বাবার ক্ষমতা নেই তো কি হয়েছে, আমি কি পিছিয়ে যাব? ইশরাত, নীলা যেটা বলছে সেটা কর। আগে দেশটাকে স্বাভাবিক হতে দে, তারপর না হয় আবার আগের মতো শুরু করবি। আমার মনে হয় না আপনার বাবার ক্ষমতা চেয়ারে বসতে পারবে, তাই আজ থেকে বিল্লি হয়ে ঘরে বসে থাকবেন। এটা বলে মেহের মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর ইশরাত তো রেগে ফায়ার, দিমাগ দেখিয়ে নীলা আর সুমাইয়াকে রেখে চলে গেল। মাহিম, তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ চাচা বলো। অনেকদিন তো হলো আমি এখানে আছি, এখন আমার এখান থেকে চলে যাওয়া উচিত। কি বলো চাচা, তুমি এখানে থেকে যাবে কেন? এটা তোমার নিজের বাসা মনে করে থেকে যাও। সেটা সম্ভব না, আর কতদিন এভাবে বসে বসে খাবো? চাচা আমার কিন্তু খুব রাগ হচ্ছে, তুমি এখানে থাকবে মানে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখানে না হয় থাকলাম, তবে আমাদের একবার গ্রামে যাওয়া উচিত। দেখ,
সেখানেই তো আমাদের সব স্মৃতি আছে। এখানে আর কতদিন থাকবো? কিন্তু কোনো কিন্তু না, আমাদের সেখানে যাওয়া উচিত। তোর বাবার অনেক সম্পত্তি আছে যেগুলো খারাপ লোকদের হাতে পড়ে যেতে পারে। আবার গ্রামের মানুষদের দিকটা তো ভেবেচিন্তে দেখতে হবে। তোর বাবার শেষ ইচ্ছা কী ছিল জানিস? কি চাচা? তোর বাবার না থাকাকালীন তুই যেন গ্রামের সকল লোকদের দেখাশোনা করিস, তাদের বিপদ আপদে তুই এগিয়ে আসিস। কিন্তু সেটা না করে তুই তো এই শহরে পড়ে আছিস। আমি তো জানতাম না, তোমার মুখ থেকে আজ আমি প্রথম শুনলাম। তাহলে আর দেরি করছিস কেন? আমাদের যাওয়া উচিত গ্রামে। অবশ্যই যাব। আমি আজকে সব কিছু যাওয়ার জন্য রেডি করছি। রানা আঙ্কেল, আপনি চাচার সাথে গল্প করেন, আমি আসছি। মাহিম রুম থেকে বেরিয়ে গেল। মাহিমের যাওয়ার সাথে সাথে বৃষ্টিও রুম থেকে বেরিয়ে আসলো। মাহিম, তোমার সাথে কিছু কথা আছে। বলো। গ্রামে যেতে আমার কেমন জানি ভয় করছে। ভয় কেন করবে? আগেও তো সেখানে ছিলে। আমার মনের ভিতর না কেমন জানি কু আসছে, না জানি এবারে কোন জিনিস হারাতে হয়। তেমন কিছুই হবে না, তুমি সব কিছু প্যাক করে রাখো, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা। আমি নিজের লোকেদের কাছে মুখ দেখাতে পারছি না। আমি ভাবতেও পারিনি যে আমার এই দিন দেখতে হবে। আপনি এখন এমন করছেন কেন? আমি তো তখন বলেছিলাম যে আপনার বসদের কথা না শুনে আমার কথা শোনো, আর এই খালিদকে বাসায় গিয়ে টপকিয়ে দেয়। কি করব বল মিস্টার রহস্যময়? যারা আমাকে প্রধানমন্ত্রীর পদ দিয়েছিল তারাই আজ সেখান থেকে সরিয়ে নিয়েছে। এটার কারণ কি? এসব আমাকে বলেনি তারা। তো এখন আপনি কি করতে চাচ্ছেন? এভাবে তো আর থাকা যায় না। আপনি আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাই। তোমার টাকা ঠিক পাবে, কিন্তু আমার আরও একটি কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে? আমি তোমাকে একটি ছবি দেব, সেই ছেলেটিকে তুলে নিয়ে আসতে হবে। একটা ছেলেকে তুলে আনতে আমার যাওয়া লাগবে? তুমি যদি তাকে সাধারণ মনে করো তাহলে ভুল। সেই ছেলের নামে কোটি কোটি টাকার জিনিস আছে। তাই নাকি? তাহলে তো করাই যায়। এমকে, আমি তো প্রধানমন্ত্রীর আসনে বসে পড়েছি, এখন আমাকে কি করতে হবে? আপনাকে আপাতত আর কিছুই করতে হবে না, যা করার আমি নিজেই করব। এই চেয়ারে বসিয়েছি শুধু একটি কারণে, সেটা হলো ওই আঘাতের উপর থেকে নিচে নামানোর জন্য। কিন্তু তোমার কি মনে হয় আসাদ তার বসেদের দেশে ডাকবে? ডাকবে না, অলরেডি ডেকে ফেলেছে, আর তারা এখন এই দেশেই আছে। তোমার কাছে তো দেখছি সব খবরই আছে, তাহলে তাদের শেষ করছো না কেন? তাদের আমি শেষ করব, কিন্তু হিসাব করে। এই সব কিছুর শুরু যেখান থেকে হয়েছিল সেখানে নিয়ে গিয়ে শেষ করতে চাই। তার মানে তুমি বলতে চাচ্ছ সে সব কিছু গ্রামে মিটমাট করতে যাচ্ছে? হ্যাঁ, আর আমি চাই কামরুল ও কবিরকে এমপির পদ থেকে বহিষ্কার করতে। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তাহলে আমি আসি, কোনো দরকার হলে আপনাকে জানাবো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনাকে দরকার পড়তে পারে। তোমার দরকারে আমি সবসময় আছি। অনেকদিন আমার থেকে দূরে পালিয়ে আসিস, খুব তাড়াতাড়ি আমি তোর সামনে আসবো বৃষ্টি। যেভাবে আমি তোর মাকে মেরেছি ঠিক সেইভাবে তোকে মারব। আমার থেকে পালিয়ে যাওয়ার পালা তোকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। তোর সকল সম্পত্তির জন্য তোকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু এবার যখন তোকে পেয়ে গিয়েছি আর ছাড়বো না আমি। নিজের মনে মনে কথাগুলো বলেই রোহান আসতে লাগলো আর নিজের রুমে বসে মদ পান করতে লাগলো। এমন সময় তার ফোনে এর একটি কল আসে। কোনো নাম্বারে তাকিয়ে দেখে যে তার প্রাণপ্রিয় বন্ধু ফোন করেছে। হ্যালো বন্ধু। রোহান, কাজ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তুই তোর মেয়েকে সামনে পাবি। ঠিক আছে বন্ধু। রোহান ফোন কেটে মস্তি করতে লাগলো। সে ভাবতে পারছে না এত তাড়াতাড়ি তার কাজটি হয়ে যাবে। তারপর এমকে সামনে দাঁড়িয়ে আছে মেহের। এমকে হলো রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং, যার সামনে দাঁড়িয়ে থাকতে সাহস লাগে। আবার অনেক মানুষ তার সামনে ভয়ে দাঁড়াতে পারে না। তাকে দেখা মানে স্বয়ং যমরাজকে সামনে দেখা। কিন্তু মেহের তার সামনে দিব্যি ভালোভাবে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো ভয় ক্লান্তি দেখা যাচ্ছে না। কিন্তু কেন এটা
প্রশ্ন সবার মনেই না জাগে। বলুন বস, আমাকে এই রাতের অন্ধকারে আবার ডাকার কারণ কি? তোকে ডাকার একটা কারণ হলো তোকে আরেকটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে শুধু আপনি আমাকে হুকুম দেন। সালারনগর গ্রামের যে এমপি কবির আছে আর এমপি কামরুল ছিল, ওই দুজনকে মেরে ফেলতে হবে। কিন্তু বস, আমার জানা মতে এমপি কামরুল ঢাকাতে আছে। না, সে নিজের গ্রামে চলে গেছে, কারণ তাকে বহিষ্কার করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়, এটা তুই ভালো করে জানিস। সরি বস, এখন আপনি বলেন এই কাজটি কবে করতে হবে? কাল পরশুর ভিতরে এই কাজটি করা দেখতে চাই। আর হ্যাঁ, আমি চাই তুই তাদেরকে এমন নির্মমভাবে মারবি যাতে সাধারণ জনগণ দেখে, তাদের ভয়ে ভিতরটা কেঁপে ওঠে। এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি শুধু অপেক্ষা করুন আপনার কাছে খবর পৌঁছানোর জন্য। ঠিক আছে, এখন তুই যেতে পারিস। ওকে। মাহিম রাতে পানি খেতে উঠেছিল। ড্রয়িং রুমে এসে পানি খেয়ে যখন নিজের রুমে ফিরছিল তখন খেয়াল করলো কামালের রুমে লাইট জ্বলছে। তাই মাহিম সেদিকে এগিয়ে গেল। রুমের কাছে গেলেই সে ভেতর থেকে ফিসফিস করে ওর কথা বলার আওয়াজ শুনতে পেল। ভেতর থেকে কি কথা হয়েছে সেটা শোনার জন্য মাহিম দেয়ালের কান পাতল। আরে বন্ধু, কাজ তো হয়ে গেছে। আরে সব কিছু ঠিক করে রাখতে বল, তাই হবে। ওখানে গিয়ে মেরে বাবার পাশে শুয়ে দেব, তখন ওই বাপ বেটা কবরে এক পাশে শুয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, পরে কথা হবে। মাহিম নিজের কানে কি শুনলো সে বুঝতে পারছে না। তার নিজের কাকা যে এমন কিছু ষড়যন্ত্র করবে সে বুঝতে পারছে না। সে তার কাকাকে আর না ডেকে নিজের রুমে চলে আসলো। রুমে এসে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। নিষ্পাপ চেহারা তার। বৃষ্টির কথাগুলো মাহিমের মনে পড়ে গেল যে তার মনের ভিতর কেন কুটাচ্ছে। আজ 2 দিন হলো কামরুল নিজের গ্রামে ফিরে এসেছে পরিবারের সাথে না থেকে। সে আর কবির একটা বাড়িতে থাকছে, সেখানে চারপাশে সিকিউরিটি গার্ড দিয়ে ঘেরা। আচ্ছা ভাই, আমাদের এইভাবে থাকার কারণ কি? আমাদের ক্ষমতা চলে গেছে, এখন আমাদের শত্রুরা আমাদের মারার জন্য উঠে পড়ে লাগবে। তাই আসাদ বলেছে আমাদের এই বাসায় থাকতে। সাইকো গ্যাং থাকতে আমাদের এত চিন্তা কিসের? তারা আমাদের প্রোটেক্ট করলেই তো হয়। তা তো প্রোটেক্ট করবেই, কিন্তু আশাদ সাহেব বলেছে যে এই কয়েকদিন আমাদেরকে সব কিছু হ্যান্ডেল করতে হবে। তাছাড়া ভুলে গেছিস যে সাইকো গ্যাংয়ের লিডারের সাথে আমরা কখনো কথা বলতে পারি না। সে যখন নিজেই চাই কথা বলে তখনই তার সাথে কথা বলা হয়। কিন্তু আমি ভাবতে পারিনি যে আমরা দুজন ভোটে জয়লাভ করেও এভাবে সংসদ থেকে বহিষ্কার করব। আশা স্যারের কাছ থেকে শুনলাম এইসব কাজ খালেদ করেছে, আর তুই তো জানিস খালেদের পিছনে এমকে রয়েছে। আচ্ছা এসব কথা বাদ দে, এখন একটু মদ খাওয়া যায়। যতই চিন্তা থাকুক না কেন, এই জিনিস খেলেই সব চিন্তা ফুরুত হয়ে যায়। তারা দুজন কেবলই মদের বোতল খুলে মদ পান করতে যাবে, তখন এমন সময় দরজার সামনে একটি ছায়া আসলো। কামরুল সামনে দরজার দিকে তাকিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে। তার গায়ে সেদিনের মতো ডার্ক ব্লু কালারের পোশাক। কে আপনি, আর এখানে আসলেন কিভাবে? আমি কে সেটা তো এতটুকু জানতে পারবি, কিন্তু এটা শুনে রাখ, আমাকে আটকানোর মতন ক্ষমতা কারণ নাই। আমরা জানি না, কিন্তু এখান থেকে চলে যা, তা না হলে আমাদের লোক ডেকে তোকে না ধাক্কা দিয়ে বের করে দিব। এবার লোকটা ভেতরে চলে আসলো। কামরুল তো তাকে চিনে ফেলল। তুই সেদিনের লোকটি না, ওই যে আমাদের গাড়িতে চিঠি দিয়ে গিয়েছিলে? তুই ঠিক চিনতে পেরেছিস। সেদিন তোদেরকে সতর্ক করতে এসেছিলাম, আর আজ এসেছি তোদেরকে উপরে পাঠাতে। দেখ, বাইরে কিন্তু আমার অনেক লোক দাঁড়িয়ে আছে, এখান থেকে চলে যা, না হলে আমার লোকদের বলে তোকে নির্মমভাবে মার খাওয়াবো। আরে আমি এই রুমে আসার আগে তো লোকেদের উপরে পাঠিয়ে দিয়েছি, এখন শুধু তোকে উপরে পাঠানোর পালা। কি চাই তোর? সব দিয়ে দেব, তবু আমাদের ছেড়ে দে। তোদের দুজনকে ছাড়া কোনো মানেই হয় না। আমার বস তোদের দুজনকে মেরে ফেলতে বলেছে। তবে হ্যাঁ, একটা সুযোগ তোদের দেওয়া যায়, যদি তোরা দুজন বলিস যে কার হুকুমে সালাম চৌধুরীর পরিবারকে মেরেছিস। সাইকো গ্যাংয়ের লিডারের কথা অনুযায়ী, তাছাড়া সালাম চৌধুরী আমাদের ছেলেদের মেরেছিল, এই জন্যই আমার প্রতিশোধ নিয়েছি। তোর ছেলেরা কোনো সাধু পুরুষ ছিল না, সব এক একটা জানোয়ার ছিল।
তাই বলে সালাম চৌধুরীর মতন ভালো একটা মানুষকে তোরা মেরে ফেলি? আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তোদের কোনো মাপ নেই, ওপরে গিয়ে মাপ চেয়ে নে। এটা বলেই লোকটি তাদের দিকে এগিয়ে গেল। তারা তো মদের বোতল রেখে ভয়ে পেছাতে লাগলো। মেহের একবার কিছু বললে সেটা করে ছাড়ে, আর এই মেহেরকে তার বস উপর থেকে অর্ডার দিয়ে দিয়েছে তোদেরকে মারার, তাও আবার খুব নির্মম ভাবে। তোরা শুধু উপভোগ কর কেমন করে আমি তোদেরকে মারি। এটা বলেই মেহের দুজনকে ডাকলো। তারা এসে কামরুল ও কবিরকে চেয়ারের সাথে বেঁধে দিল। আমাদের ছেড়ে দিন। মেহের কোনো কথা শুনলো না। সে তার লোকদেরকে নিজের অস্ত্র দিতে বলল। এটা একটা ব্যাগ নিয়ে এসে তাদের হাতে দিল। মেহের ব্যাগ থেকে অনেকগুলো ছোটখাটো অস্ত্র বের করে সেটা নিয়ে সে শাস্তি দিতে ব্যবহার করে। এই সব বের করা দেখে তো কামরুল আর কবির ভয় ঘেমে একাকার। তাদের সাথে আগে একটা প্লাস দিয়ে চেষ্টা করা যাক। কথাটি বলেই মেহের তাদের কাছে এগিয়ে আসলো এবং হাত ও পায়ের নখ টান দিয়ে তুলে ফেলল। এমন যন্ত্রণা সহ করতে না পেরে দুজন চিৎকার করতে লাগলো এবং ছেড়ে যাওয়ার কথা বলল। কিন্তু মেহের সেটা শোনার পাত্র নয়। নিজের ব্যাগ থেকে ঝালের গুঁড়া বের করে নখের উপর দিয়ে দিল। সাথে সাথে তারা তখন ফাটানো চিৎকার করতে লাগলো। এটা দেখে মেহের খুব বিরক্ত হলো, তাই তাদের মুখে কাপড় গুঁজে দিল। এরপর মেহের কাঁটা এনে দুজনের একটা করে চোখ তুলে ফেললো। এবার ওদের দুজনকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে। মুখে কাপড় থাকার কারণে চিৎকার শোনা যাচ্ছে না, কিন্তু খুব ছটফট করছে তারা। মেহের ইশারা দিলে একজন গিয়ে কামরুলের মুখে কাপড় সরিয়ে দিল। সাথে সাথে আবার জোরে চিৎকার দিয়ে বলল, এভাবে আর আমাদের কষ্ট দিস না, যদি মারতে হয় একেবারে মেরে ফেল। এত কষ্ট সহ্য করার থেকে মরে যাওয়া অনেক ভালো। তোরা এতদিন যত পাপ করেছিস এটা তো কিছুই না। হ্যাঁ, পাপ করেছি, সেটার ফল তুই দিয়েছিস। এখন আমাদের এই জ্বালা যন্ত্রণা থেকে উদ্ধার কর। এসব থেকে মুক্তির একটা উপায়, সেই রাস্তাটা হলো তোদের মৃত্যু। হ্যাঁ, বেঁচে থাকার থেকেও মৃত্যু অনেক ভালো। এমন যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। কামরুল কাঁপতে কাঁপতে বলল। এটা দেখে মেহের মুচকি হাসলো। এমন আর্তনাদের আর চিৎকারের ভিডিও করে একজনকে পাঠিয়ে দিল। এরপর কামরুল কবিকে অনেক নির্মমভাবে খুন করে ফেলল। কামরুল যেখানে ছিল বাড়িটা এলাকা থেকে একটু দূরে, কিন্তু চিৎকার গ্রাম পর্যন্ত চলে গেছে। তারপর আজ মাহিম, বৃষ্টি, রানা আর কামাল গ্রামের দিকে রওনা দিয়েছে। গ্রামে আসতে আসতে তাদের সকাল 7টা বেজে গেল। আজ অনেক দিন বাদে মাহিম ও বাকিরা গ্রামে আসলো। গ্রাম অনেক পরিবর্তন হয়ে গেছে, চারপাশে শহরের ছোঁয়া লেগে গেছে। কামরুল ও কবির খুন হয়েছে এটা সবাই জানতে পেরে দেখতে এসেছিল এই বাড়িতে। তাদের দেখে সবাই নিন্দা করতে করতে বাসায় ফিরছে। পুলিশ এসে ময়না তদন্ত করে লাশ নিয়ে থানায় চলে গেল। এমন সময় পরপর গ্রামে 3টে গাড়ি প্রবেশ করলো। গ্রামের মানুষজন তো এইগুলো দেখে অবাক। তারা ভাবছে কারা আসছে এই সময়। মাহিম গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখলো যে অনেক জোর ধরে কিছু একটা নিয়ে আলোচনা করছে। মাহিমদের গাড়ি এসে একটি মোড়ের উপর থামলো। মাহিম সহ বাকিরা গাড়ি থেকে নামলো। কামাল চৌধুরীকে দেখে সবাই চিনতে পারলো এবং কাছে এগিয়ে আসলো। সাহেব, আপনি বেঁচে আছেন? আমরা কেউ ভাবতে পারছি না যে আপনাকে জ্যান্ত দেখব। হ্যাঁ, আমি বেঁচে আছি। আর আমার সাথে আপনাদের প্রাণপ্রিয় সালাম ভাইয়ের ছেলে মাহিম বেঁচে আছে। মাহিম এসে সবার সাথে কথা বলতে লাগলো। গ্রামে কি হয়েছে? এত মানুষজন কেন রাস্তায়? আর বলবেন না ছোট সাহেব, আপনার বাবা মারা যাওয়ার পর থেকে গ্রামে অশান্তির সৃষ্টি হয়েছে। গ্রামের এমপি আমাদের রক্ত চুষে খেতে এবার নির্বাচনের পর গতকাল গভীর রাতে চিৎকার শুনতে পায়। আমরা সবাই সকালে এসে দেখতে পাই যে কামরুল ও কবিরকে কারা যেন নির্মমভাবে খুন করেছে। ও আচ্ছা। যে মেরেছে তাকে পেলে আমরা একটা ধন্যবাদ দিতাম, কারণ এই দুইজন গ্রামের মানুষকে শান্তিতে বাঁচতে দিত না। মাহিম, বৃষ্টি, রানা, কালাম গ্রামের সবাই হাঁটতে হাঁটতে মাহিমের পুরনো বাড়িতে চলে আসলো। বাড়িতে একদম পুরনো জঙ্গলে ছেয়ে গেছে, চারপাশে লতা পাতা। এই বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি দেখা যাচ্ছে না। একসময় এই বাড়ি গ্রামের প্রধান বাড়ি ছিল, আর সেই বাড়িটাই অবহেলায় পড়ে আছে। আমাদের এই বাড়িটা এমন কেন?
আসলে 6 বছর আগে এই বাড়িতে আপনার বাবা মাকে কারা যেন খুন করে আর সকালে মেরে ফেলে আর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকে এই বাসা থেকে চিৎকার আওয়াজ শুনতে পাওয়া যেত। মানুষজন বলে যে এই বাড়িতে নাকি আত্মা আছে, তাই আস্তে আস্তে এই বাড়ি থেকে সবাই দূরে চলে যেতে লাগলো। ও আচ্ছা। সালাম চৌধুরী এর ছেলে এসেছে শুনে গ্রামের মেম্বার তাড়াতাড়ি সেখানে উপস্থিত হলো। আপনারা এত বছর পর এসেছেন, চলেন আপনাদেরকে আমাদের বাসায় নিয়ে যাই, আপনাদের থাকার ব্যবস্থা করছি। আপনি কে? মালিক আমি, এই গ্রামের মেম্বার। আচ্ছা ঠিক আছে চলো। মাহিম নিজের বাড়ির দিকে একবার তাকিয়ে মেম্বারের সাথে হাঁটতে লাগলো। মাহিমের সাথে বাকিরাও আছে। মিস্টার রহস্যময়, তুমি কি আমার সাথে সালারনগর গ্রামে যেতে প্রস্তুত? আমি সেখানে যেতে প্রস্তুত, কিন্তু আপনি কেন সেখানে যাবেন? কারণ আজ সকালে আমার 2 মেম্বারকে কে যেন নির্মমভাবে খুন করেছে। তাছাড়া আমার দলের লিডার সাইকো গ্যাং ওখানে আমাদের যেতে বলেছে। মনে তো হচ্ছে আপনার দলের লিডার গ্রামে থাকে। সে কোথায় থাকে আমরা কেউ জানি না, কিন্তু আমাদের সব কিছুর চোরা চালার ওই গ্রাম থেকেই হয়। বলতে পারো ওই গ্রামটাই আমাদের হেড। ও আচ্ছা। আর ওই গ্রামের সাথে আমার আরও একটি সম্পর্ক আছে। আজ থেকে 6 বছর আগে ওই গ্রামে আমার বন্ধু থাকতো, যে পুরো দেশের নাম করা একজন ব্যক্তি। কে সে? মাফিয়া ওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকে, যার নাম সালাম চৌধুরী। হ্যাঁ, আমি তার নাম শুনেছি। গোপনে জানতে পেরেছি যে তার ছেলে বেঁচে আছে, আর উপর থেকে অর্ডার এসেছে যে তাকে গিয়ে মেরে ফেলতে হবে। এটা তো আমি নিজেই করতে পারি। তুমি আমার সাথে থাকবে, কিন্তু আমার জন্য একটি কাজ আছে, এই জন্য আমিও যাচ্ছি। ঠিক আছে, আপনি যেটা বুঝেন। এটা বলে মিস্টার রহস্যময় মুচকি হাসলো, কিন্তু মার্কসের আড়ালে আসাদ দেখতে পারলো না। তারপর রোহান, আমরা তো গ্রামে চলে এসেছি, তুইও তাড়াতাড়ি আমার লোকদের নিয়ে চলে আয়। আরে বন্ধু, তুই বলার আগেই আমরা গ্রামে চলে এসেছি। তোর দেওয়ার ঠিকানাতেই আমরা আছি। ওইখানে কোনো সমস্যা হচ্ছে না তো? আরে কোনো সমস্যা হচ্ছে না। এখন তুই বল, সেই কাঙ্ক্ষিত সময় কখন আসবে? খুব তাড়াতাড়ি আসবে। আজ কেবল গ্রামে আসলাম, 1-2 দিন যেতে দে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের এই কাজের মাঝে আসাদকে কেন আনছিস? আরে বোকা, আসাদকে সামনে রেখেই তো সব কাজ করব। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুই কি করতে যাচ্ছিস, তবে দেশের প্রধানমন্ত্রী খালেদকে এর মাঝে না জড়ালে হয় না? আরে বন্ধু, একটা দেশ নিজের হাতে থাকা মানে অনেক কিছু। তুই খালেদকে সরিয়ে দিয়ে আবার আসাদকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে। আসাদ যদি চেয়ারে বসে তাহলে মানে পাওয়ার আবার আমাদের হাতে। তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। এমনি এমনি সাইকো গ্যাংয়ের লিডার হয়নি। তো মালিক, আপনারা এতদিন কোথায় ছিলেন? আপনাদের বাড়ি অমন অবস্থা দেখে গ্রামের সবাই ভেঙে পড়েছিল। বাড়িতে আগুন নেভানোর পর আমরা সম্পূর্ণ বাড়ি তল্লাশি করেও সম্পূর্ণ লাশ পাই নাই। আপনার মা বাবা পোড়া লাশ দাফন করছি বাড়ির সামনে, আর অন্যদের লাশ কবরস্থানে। মেম্বার মাহিমকে সব ঘটনা খুলে বলল। মাহিম সব ঘটনা শুনে মাথা নিচু করে রইল। আপনাদের অনেক ধন্যবাদ যে আমার ভাই ভাবিদের কবর দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এটা তো আমাদের দায়িত্ব ছিল, কিন্তু কেউ ভাবতেও পারেনি যে আমাদের গ্রামে এমন অভিশাপ নেমে আসবে। আচ্ছা, আর চিন্তা করতে হবে না, আমরা তো আবার চলে এসেছি। আপনারা গল্প করেন, আমি রুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মাহিম রুমে চলে আসলো। এসে দেখলো বৃষ্টি মেম্বারের মেয়ে ইতির সাথে কথা বলছে। মাহিমকে আসতে দেখে ইতি চলে গেল। জান, মাথাটা একটু টিপে দাও তো, প্রচন্ড পেইন করছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পায়ের ওপর ঘুমাও, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। মাহিম বৃষ্টির কোলের উপর ঘুমালো, আর বৃষ্টি মাথা ও চুল নেড়ে দিয়ে দিতে লাগলো। মাহিমের পুরনো বাড়ির সামনে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে মুখোশ পরা এক ব্যক্তি নামলো। কে সে সঠিক বোঝা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে বাড়িতে প্রবেশ করলো। গ্রামের মানুষজন ভূতের ভয়ে সেই বাড়িতে ঢুকতে পারে না, আর এই ব্যক্তিটি অনায়াসে সেই বাড়িতে প্রবেশ করলো। বাড়ির বাইরে থেকে যতটা না খারাপ, ভেতরে তার থেকে ভালো। লোকটা ভেতরে প্রবেশ করে দেখলো যে চারপাশে অনেক অস্ত্রশস্ত্র, তার পাশে অনেক
নেশা দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে আছে। লোকটিকে আসতে দেখে সে লিডার ছিল, সে এগিয়ে আসলো। বস আপনি? হ্যাঁ, দেখতে আসলাম। তোদের কাজ ঠিক কেমনটা চলছে? আপনার কথা মতোই সব কিছু চলছে। আজ এতটা বছর আমরা খুব নিখুঁতভাবে কাজ করেছি। এই বাড়িতে আসার সাহস কারণেই। সেটা তো আমি নিজেও জানি। আজকের মালগুলো কি গ্রামের বাইরে গেছে? না মালিক, কিছু সময়ের মাঝে বের হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি সেটা শেষ করে ফেল। আর জঙ্গলের ভিতরে যে আমি আস্তানাটা ঠিক করতে বলেছিলাম, সেটা কি হয়েছে? আপনার কথা মতন সেদিন থেকে কাজ শুরু করে দিয়েছি, আর 1-2 দিনের মাঝে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। 2 দিন পর যেন আমার সব কাজ হওয়া দেখতে চাই। ঠিক আছে বস। অপরিচিত লোকটি আরো কিছু সময় কথা বলে সেই পুরনো বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর 2 দিন পর সারা দেশে একটি খবর ছড়িয়ে গেছে, আর সেটা হলো রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী খালেদকে কেউ তুলে নিয়ে গেছে। এটা শুনতে অনেকটাই হাস্যকর ব্যাপার, কারণ একজন দেশের প্রধানমন্ত্রী যার আশেপাশে শত শত সিকিউরিটি নাইট গার্ড থাকে, তাকে নাকি কেউ তুলে নিয়ে গেছে। এটা হাস্যকর ছাড়া আর কিছু না। দেশের সকল প্রশাসন তন্ন তন্ন করে তাকে খুঁজছে, কিন্তু কোনোভাবে পাচ্ছে না। ছালার নগর গ্রাম থেকে 2 কিলোমিটার উত্তরে একটি জঙ্গল পড়ে। এই জঙ্গলে সাধারণ মানুষ সম্ভবত যায় না। জঙ্গলের ভেতরে একটি আস্তানায় দেখা যাচ্ছে, যেখানে লাইট জ্বলছে। থানার ভেতরে বেঁধে রাখা হয়েছে খালেদকে, যে কিনা বর্তমান দেশের প্রধানমন্ত্রী, আর তার সামনে বসে আছে মিস্টার রহস্যময় ও আসাদ। তোর সাহস হলো কি করে আমাকে এখানে তুলে নিয়ে আসার? তুই জানিস আমি চাইলেই তোকে নিমেষেই শেষ করে ফেলতে পারি। আরে মিস্টার খালেদ, প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন মাত্র কয়েকদিনের মাঝেই নিজেকে খুব বড় পালোয়ান ভাবা শুরু করেছেন। আর আমি যে দীর্ঘ 5টি বছর ছিলাম, তাহলে ভাবুন আমার কেমন পাওয়ার ছিল। আর আপনার মগজে যে কি এটা যাচ্ছে না যে আমি যদি আপনার মতো সিকিউরিটির মাঝে থেকে তুলে নিয়ে আসতে পারি, তাহলে আপনাকে মেরে খুন করে দিতে পারি। তুই হয়তো আমাকে তুলে নিয়ে এসেছিস, কিন্তু আমাকে বাঁচাতে সে আসবে। কে আপনাকে বাঁচাতে আসবে? রকস্টার কিং MK। সে তো আপনাকে খুঁজে পাবে না, কারণ আমরা এখন এমন এক জায়গায় আছি যেটার নিশানা MK খুঁজে পাবে না। এমন কোনো জায়গা নেই যেখানে MK যেতে পারে না। রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং, শ্যাডোর মতো পুরো বিশ্বের তার চলাচল, কখন কোথায় থাকে সেটা বলার ক্ষমতা কারণ নেই। আরে আপনি বড় বড় রেক্সার বাদ দেন, এই মিস্টার রহস্যময় থাকতে MK এর ক্ষমতা এখানে কাজ করবে না। তাহলে তুমি মিস্টার রহস্যময় এবার তাহলে প্রস্তুত হয়ে নাও MK এর সামনে মোকাবেলা করার জন্য। খালেদ, চিন্তা করিস না, তোকে আমি খুব কম কষ্ট দিয়ে মারবো। তোকে মেরে আমি আবারও আমার চেয়ারে বসবো। আসাদের থেকে এমন কথা শুনে খালেদ জোরে জোরে হাসতে লাগে। সে হাসির কারণ তারা দুজন বুঝল না। বৃহস্পতিবার রাত 12টা। রাত 12টা মানে গ্রামে অনেক রাত, গ্রামের মানুষের অর্ধেক ঘুম হয়ে যাওয়া। মাহিম মেম্বারের বাসা থেকে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে নিজের পুরনো বাসার সামনে চলে আসলো। যে বাড়িতে আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে, সেই বাড়ি আজকে ভূতের বাড়ি হয়ে গেছে। ভিতরে গিয়ে দেখতে হবে কি এমন আছে, ভূত নাকি মানুষ ভূত। মাহিম গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করেই পাশে 2টো কবর দেখতে পেল। মাহিম সেই কবরের দিকে এগিয়ে গেল। এটা যে তার বাবা মায়ের কবর সেটা মাহিম খুব ভালো করে বুঝতে পারলো। মাহিম কিছু সময় সেখানে থাকার পর উঠে দাঁড়ালো এবং বাড়ির ভেতরে প্রবেশ করলো। চারপাশে অন্ধকার। মাহিম নিজের ফোনের লাইট চালিয়ে চারপাশ দেখতে লাগলো। মাহিম তো চারপাশে দেখে অবাক, কারণ সেখানে অনেক ড্রাগ ছড়িয়ে ছিটিয়ে আছে। আশেপাশে কাউকে দেখছে না। মাহিম সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। বাড়ির ভেতরে দেখে সে বোঝার বাইরে থেকে যতটা দেখানো হয় ভেতরে ততটা ভয়ানক নয়। বাড়িটাকে অপরাধীরা নিজেদের অপরাধের কার্যক্রম করার জন্য ব্যবহার করে। তাহলে অপরাধীরা এখানে নিজেদের অপকর্ম করে চলেছে। এখন আমি যখন চলে এসেছি, এটা আমাকে বন্ধ করতেই হবে। কথাগুলো বলেই মনে মনে বলে তার পাশে লাইট মুড়ে দেখতে লাগলো। হঠাৎ একজন এসে মাহিমের মাথার উপর কিছু দিয়ে পাড়ি মারলো। সাথে সাথে মাহিম মাথা ধরে মাটিতে পড়ে গেল। বাড়ি একটু জোরে লেগেছিল, যার ফলে মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। কে তুই? আর আমাকে পিছনে থেকে আঘাত করছিস কেন?
আমি কে? হা হা হা। আমার রাজ্যে এসে আমাকে জিজ্ঞাসা করছিস যে আমি কে? এটা যদি তোর রাজ্য হয় তাহলে আমি সে রাজ্যের মহাবাদশাহ। দুটোই তোর রাজ্যের থেকে পিছন থেকে শত্রুকে আঘাত করে। তোর মুখে এত কথা শুনতে আমি চাই না। এটা বলে মাহিমকে আবার মুখের উপর বাড়ি মারলো। সাথে সাথে মাহিম অজ্ঞান হয়ে পড়ে গেল। খালেদকে যেখানে বেঁধে রাখা হয়েছে সেখানে কিছু সময় পর রানা, বৃষ্টি আর কালানকে ধরে নিয়ে আসতো কিছু লোক। খালেদকে দেখে তো তারা সবাই অবাক হয়ে গেল, কারণ তারা দেশের নতুন প্রধানমন্ত্রী। কে ভালো করে চেনে তিনজনকে নিয়ে এসে খালেদের পাশের চেয়ারে বেঁধে ফেলা হলো। স্যার আপনি এখানে? তার মানে আপনাকে এরা তুলে নিয়ে এসেছে? হ্যাঁ, কিন্তু আপনারা কেন এখানে? আপনাকে কেন তুলে নিয়ে আসা হয়েছে? খালেদ রানাকে বলল, আমাদের কেন তুলে নিয়ে আসা হয়েছে জানি না, আমরা তো ঘুমিয়েছিলাম, কিন্তু যখন ঘুম ভাঙলো তখন বুঝতে পারলাম আমরা গাড়িতে কোথাও যাচ্ছি, আর এখন আমরা আপনার সামনে। আমি তোদের তুলে নিয়ে এসেছি। কারোর কথা শুনে তিনজন সামনে তাকায়, দেখলো সেখানে প্রধানমন্ত্রী আসাদ। আসাদ ভাই, তুমি আমাদের তুলে নিয়ে এসেছো কেন? তুমি তো আমার ভাইয়ের বন্ধু। হ্যাঁ, তোর ভাইয়ের বন্ধু এককালে ছিলাম, কিন্তু এখন আর নেই। আমাদের ছেড়ে দে আসাদ, আমরা তোর কি ক্ষতি করেছি? এত কথা বলিস না, তোদের কেন ধরে নিয়ে এসেছি একটু পরেই বুঝতে পারবি। শানাঙ্কু, এখানে সবাইকে দেখছি, তো মাহিম কোথায়? তাকে তো দেখছি না। আরে সুন্দরী, তোমার মাহিমকেও এখানে নিয়ে আসা হবে, শুধু একটু অপেক্ষা করো। মিস্টার রহস্যময় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আসাদ সাহেব, আপনার কাজটুকু তো করে দিলাম, এখন কি আমি এখানে থাকবো নাকি চলে যাব? আরে তুমি তো আমার সব কাজ করে দিচ্ছ প্ল্যান অনুযায়ী, আমার সেই কাজটুকু দেখে যাও। আর তুমি যদি চলে যাও তাহলে রকস্টার কিংকে কিভাবে মারবো? তারা কথা বলছিল, এমন সময় কয়েকজন লোক মাহিমকে ধরে নিয়ে আসলো। মাহিমের জ্ঞান নেই, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। তাকে স্যাঁচড়াতে রুমের ভিতর নিয়ে আসলো, তারপর তাকেও চেয়ারে বেঁধে ফেলা হলো। মাহিমের এমন অবস্থা দেখে তো তিনজন চিৎকার করে উঠলো। মাহিম, তোর এই অবস্থা কি করে হলো? মাহিম, মাহিম চোখ খুলো, আমার দিকে তাকাও। মাহিম চোখ খুল। কিন্তু মাহিম কোনো কথা বলল না। মাহিমের মাথা থেকে রক্ত পড়ে যাচ্ছে। মাহিমের মাথা থেকে রক্ত বের হয়েছে, তাকে কেউ মাথায় ব্যান্ডেজ করে দে। কামালের কথা কেউ শুনলো না, শুধু হাসলো আসাদ। ওর দোষ কোথায়? ওরে কেন তুলে নিয়ে এসেছিস? ওরে তুলে নিয়ে আসার একটাই কারণ, এটা হলো ওর সম্পত্তি। ওর সম্পত্তি নিয়ে তোদের সবাইকে আমি মেরে দেব। দেখ, মাহিমকে আগে সুস্থ করে তোল, তারপর কত টাকা লাগে আমি দেব, তবু মাহিমকে ছেড়ে দে। রানা বলল। এমন সময় রুমের মাঝে তালি বাজাতে বাজাতে আরো একজন প্রবেশ করলো, যাকে দেখে কেউ অবাক না হলেও বৃষ্টি অনেকটাই অবাক হলো, কারণ তার সামনে আর কেউ নয়, তার জন্মদাতা পিতা দাঁড়িয়ে আছে, আর 6টি বছর পর নিজের বাবাকে সামনে থেকে দেখছে। বাবা, তুমি এখানে? প্লিজ বাবা, তুমি আমার মাহিমকে বাঁচাও। তুই নিজেও বাঁচতে পারবি কিনা সেটা ভাব, আর অন্যকে নিয়ে পড়ে আছিস। বাবা, আমি তোমার মেয়ে, সে হলো মেয়ের জামাই। আমি জানি পালিয়ে সে ভুল করেছি, কিন্তু এতে এখন আমাদেরকে বাঁচাও। সোনামণি, আমি তো তোকে এত খোঁজ করেছি নিজের মেয়ে বলে, এই জন্য না। তার মানে? আসলে আমি তাকে এই জন্য তন্ন করে খুঁজেছি যাতে তোর নামে সকল সম্পত্তি আমি পেয়ে যাই। মানে? তাহলে শোন আসল ঘটনা, তুই হলি আমার। সালারনগর গ্রাম থেকে 2 কিলোমিটার উত্তরের জঙ্গলে মাহিম সহ বাকিদের তুলে নিয়ে আসা হয়েছে। বৃষ্টিকেও নিয়ে আসা হয়েছে। সেখানে হঠাৎ উপস্থিত হয় বৃষ্টির বাবা রোহান। তাকে দেখে বৃষ্টি অনেকটাই অবাক হয়ে যায়, কিন্তু পরে বৃষ্টি জানতে পারে যে তার বাবা তাকে বাঁচাতে আসেনি, বরং তার বাবাই তাকে মারতে এসেছে। বাবা, তুমি কেন আমাকে মারতে চাইছো? আমি তো তোমার মেয়ে। হ্যাঁ, তুই আমার মেয়ে, কিন্তু সৎ মেয়ে। আমি তোকে তোর নতুন নতুন পদ্ধতিতে খোঁজে এই জন্য যে তোর নামে কোটি কোটি টাকার সম্পত্তি আছে, যেটা আমি নিজের করে পেতে চাই। আর এই জন্য তোকে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করতে দেয়নি, যেন তোর সকল সম্পত্তি তোর স্বামী না পেয়ে যায়। কিন্তু তুই যেটা হতে দিসনি
আমার এত সিকিউরিটি থাকার মাঝেও তুই ওই ছেলের সাথে সম্পর্ক করে ফেলেছিস, কিন্তু আজ আমি ওই ছেলেকে মেরে ফেলবো আর তোর সকল সম্পত্তি তোর থেকে নিয়ে তোকেও মেরে ফেলবো। জানোয়ার, তাহলে তুই আমার মাকে মেরেছিস, আবার আমাকেও মারবি? সাহস থাকলে মাহিমের গায়ে হাত তুলে দেখা। এটা বলেই মাহিমকে অনেক ডাকতে লাগলো বৃষ্টি, কিন্তু মাহিমের কোনো রেসপন্স পাওয়া গেল না। রোহান যখন বন্দুক হাতে নিয়ে মাহিমের দিকে এগিয়ে গেল, এমন সময় বৃষ্টি পড়ল। আচ্ছা, আমি সব সম্পত্তি আপনার নামে লিখে দিব, তবু আমার মাহিমকে কিচ্ছু করবেন না। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি তাড়াতাড়ি রোহানের হাত থেকে কাগজ নিয়ে সই করে দিল। সই করে নিয়ে রোহান হাসতে লাগলো। এতদিন পর স্বপ্ন তার পূরণ হয়েছে। এমন সময় রোহান গিয়ে কালামের হাতের বাঁধন খুলে দিল। কালাম বন্ধু, আমার তো কাজ শেষ, এখন তোর কাজটা তাড়াতাড়ি শেষ করে নে, তবেই না আমাদের কাজ হাসিল হবে। কালাম এসব কি? তাহলে তুই এদের সাথে আছিস? আর রানা, কি বলিস তুই? আমি এদের সাথে থাকবো কেন? এরা তো আমার সাথে আছে, এটা তো আজ থেকে নয়। চাচা তুমি তাহলে? মাহিমের জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে উপরের কথাটি তার মুখ থেকে বের হলো। কালাম যে এমন করবে মাহিম আগে আন্দাজ করেছিল, কারণ কয়েকবার মোবাইলে কালামের কথা শুনতে পায় কারোর সাথে। চাচা তুমি কেন এমন করলে? আমি তোর আপন চাচা নই, আমি ছিলাম তোর বাবার সৎ ভাই। সৎ বা আপন হোক, তোকে তো সালাম ভাই নিজের ভাইয়ের আসনে বসিয়ে রেখেছিল, ঠিক করেছে, কিন্তু আমাকে সারা জীবন গাদার মতো কাটিয়েছে। তাই বলে তুমি আমার বাবাকে মেরে ফেললে? তোর বাবাকে আমি মারিনি, মেরেছে তো কামরুল কবির আর তোর বাবার বন্ধু আসাদ মিলে। তাহলে তুই বেঁচে গেলি কিভাবে? তোকে কেন মারলো না এরা? রানার মুখে এমন কথা শুনে রুমের মাঝে সবাই হাসতে লাগলো। এর হাসি দেখে মুচকি হাসলো। এর সাথে একটা কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি কাজটা করে নিয়ে এখান থেকে চল। কালাম ইশারা দিলে তার হাতের একটা দলিল দিল, সেটা নিয়ে মাহিমের দিকে এগিয়ে গেল। এখন তাড়াতাড়ি স্বাক্ষর করে দে। মরে গেলেও তোর মতো জানোয়ারকে আমি আমার বাবার সম্পত্তি দিব না। ঠিক আছে, তাহলে আর এদের বাঁচিয়ে রেখে কি লাভ? এটা বলেই সাথে সাথে কালাম রানাকে গুলি করে মেরে ফেলল। মাহিম চিৎকার করে ডাকলো, কালাম! আরে মাহিম, আমি চাচা হই না, এত জোরে চিৎকার করে ডাকিস? এখন যদি দলিলের স্বাক্ষর না করিস, তাহলে তোর প্রাণপ্রিয় ভালোবাসা বৃষ্টিকে আমি উপরে পাঠিয়ে দেব। দেখ, বৃষ্টির দিকে একটু এগোবি না? তাহলে তাড়াতাড়ি এখানে স্বাক্ষর করে দে। একজন এসে মাহিমের হাতের বাঁধন খুলে দিল। কালাম তার হাতের কলম দিয়ে স্বাক্ষর করতে বলল। মাহিম বৃষ্টির দিকে তাকিয়ে স্বাক্ষর করে দিল। কালাম সাহেব স্বাক্ষর পেয়ে তো খুশি হয়ে গেল। তারপর ইশারা করা মাত্রই সবাই মাহিমের দিকে ঘুরে তাক করলো। সরি মাহিম, আমি কখনো শত্রুকে বাঁচিয়ে রাখি না, তাই তোদেরকে উপরে যেতেই হবে। ফায়ার! কিন্তু সবাই বন্ধুত্ব করলেও গুলি কেউ ছুল না। এটা দেখে কালাম বেশ অবাক হলো, সাথে বাকিরা। কি হলো মিস্টার রহস্যময়, এরা কেউ গুলি চালাচ্ছে না কেন? আশাদের এমন কথা শুনে মাহিম হাসলো। মাহিম মেহের বলে ডাক দিল। মিস্টার রহস্যময় তার দিকে এগিয়ে গেল। এরা দেখে তো কালাম বুঝতে পারলো যে এখানে কি ঘটেছে। এটা দেখে আসাদ বেশ অবাক হলো যে মিস্টার রহস্যময় তার সাথে গেম খেলেছে। মিস্টার রহস্যময় মানে মেহে মাহিমের সামনে কুর্নিশ করে বলল, তাড়াতাড়ি সবার বাঁধন খুলে দাও। মেহের সবার বাঁধন খুলে দিল। মাহিম উঠে এসে কালামের সামনে দাঁড়ালো। গেম মনে হচ্ছে আপনি একলাই খেলতে পারেন, আমিও তো একটু খেলতে পারি, হাজার হলেও মাফিয়া কিংয়ের ছেলে। তুই হয়তো গেম খেলতে পারিস, কিন্তু আমার সাথে পারবি না, কারণ তুই হচ্ছিস এই লাইনে নতুন। কে নতুন কে পুরাতন একটু পরে বোঝা যাবে। এটা বলে মাহিম আসাদের কাছে এগিয়ে আসলো। আপনাকে আমার বাবা নিজের ভাইয়ের মতো মনে করত, কিন্তু আপনি আমার বাবাকে মারতে এদের সাথে হাত মিলিয়েছেন। তোমার বাবার সাথে থেকে আমি কি পেয়েছি, কিন্তু এদের সাথে থেকে আমি নিজের সাম্রাজ্য করে তুলেছি। হিহি, কিন্তু আমি সেই সাম্রাজ্য থেকে আপনাকে নামিয়ে নিয়ে এসেছি। এখন আমি চাইলে তোকে এখানে মেরে ফেলতে পারি।
সেটা তুই পারবি না, কারণ আমার সাথে সাইকো গ্যাংয়ের লিডার আছে। সাইকো গ্যাংয়ের লিডার? কিন্তু আজ তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং। এম কে। খালেদের মুখে মাহিমের এমন পরিচয় পেয়ে তো সবাই অবাক হয়ে গেল। তারা কেউ ভাবতেও পারছে না যে মাহিম শ্যাডো কিং। তার মানে তুই মিস্টার রহস্যময়, মানে মেহেরকে দিয়ে গেম খেলেছিস? মাহিমের পরিচয় পেয়ে কালাম হাতে তালি দিতে লাগলো, আর আশেপাশে মেহেরের যত লোক ছিল সবাই মাহিমের গুলির আঘাতে মাটিতে পড়ে গেল। মেহের তো চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল। আমি বলেছিলাম যে তোরা এই লাইনে একদম কাঁচা, আমার সাথে মাইন্ড গেম খেলতে আসিস না। আমি আগে বুঝতে পেরেছিলাম যে এখানে কিছু একটা হবে। তবে মাহিম, তুই নিজের পরিচয় দিয়ে খুব ভালো করেছিস। আমার এক গিলে দুই পাখি মারা হবে। কথাটি বলতে চারপাশ থেকে কালো মুখোশ পরা ব্যক্তি এসে ঘিরে তুলল। এটা হলো সাইকো গ্যাংয়ের লোক, আর আমি হলাম সাইকো গ্যাংয়ের লিডার। আজ আমি তোকে মেরে তোর সাম্রাজ্যের বাচ্চা হব। তার মানে তোরা এই কারণেই সালাম ভাইকে মেরেছিস? হ্যাঁ, আমার নামে বিজনেস করতে চেয়েছিলাম, কিন্তু সেটা তোর বাপ দেয়নি। আবার আমি ছদ্মবেশে নিজের কাজ করতে চাইলাম, সেটাও তোর বাপ বাধা দিল। তাই আমি ঠিক করেছিলাম যে তোর বাবাকে আমি খুন করব। কিন্তু কি কপাল দেখ, তোর বাপ আমার ছেলেকে মেরে ফেললো। এতে আমি আরও রেগে যাই, আর তখন থেকে প্ল্যান করি কীভাবে তোর বাবাকে মেরে ফেলা যায় আর তোর বাবার সাম্রাজ্য আমার নামে করা যায়। কিন্তু সেটা হলো না। মাঝখান থেকে তুই হারিয়ে যাস। রকস্টার সিটি বাদশা হতে চেয়েছিলাম, কিন্তু সেখানে এসেও তুই বাধা দিস। কিন্তু আমি জানতাম না যে সেটা তুই ছিলি। কিন্তু আজ নিজের পরিচয় দিয়ে ভালো করেছিস। আমি এক দিলে দুই পাখি মেরে সাম্রাজ্যের বাদশা হব। হা হা। কালামের মুখে এমন কথা শুনে মাহিম জোরে জোরে হাসতে লাগলো। সে যেন কোনো জোক শুনছে। তোর মুখ থেকে এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম যে তুই সাইকো গ্যাংয়ের লিডার। আমি তো ওই দিন জানতে পেরেছিলাম যেদিন তুই গ্রামে আসার কথা বললি। রোহানের সাথে কথা বলার সময় আমি সবই শুনতে পেয়েছিলাম। আর আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমার প্ল্যান মাফিক হয়েছে। মানে? কালাম সাহেব বেশ অবাক হলো। সে ভেবেছিল যে তার কথা মতো সব কাজ হচ্ছে, কিন্তু এখানে যে তার উপর মাহিম মাস্টার মাইন্ড গেম খেলতে সে বুঝতেই পারেনি। শ্যাডো কিং এর লোক এসে কালামের সব লোককে মেরে ফেলল। মাহিম নিজের রাগ সামলাতে না পেরে একটা ছুরি মেয়ে আসাদের কাছে এসে পরপর কয়েকটি কোপ বসিয়ে দিল তার বুকে। সাথে সাথেই সে মারা গেল। এমন মার দেখে তো সবাই আটকে উঠল। সবাই 6 বছর আগে নবান্ন উৎসবের কথা মনে পড়ে গেল, যেদিন একলাই অনেক মানুষকে মেরে ফেলেছিল মাহিম। এবার মাহিম নিজের কাকার সামনে এসে দাঁড়ালো। আপনাকে আমি নিজের আপন কাকাকে ছাড়া কখনোই ভাবিনি, কারণ আমি জানতামই না যে আপনি আমার আপন কাকা নন। তবুও আমার বাবাকে মেরে ফেললে আপনাকে তো মরতেই হবে। দেখ মাহিম, আমাকে ছেড়ে দে, আর তোর সকল সম্পত্তি নিজের নামে নিয়ে নে। আরে আপনাকে তো আমি সম্পত্তি দেইনি। যেই কাগজ দেখছেন ওটা নকল। মাহিম খুব নির্মমভাবে কালামকে আঘাত করতে লাগলো। বাঁচার জন্য কালাম জোরে জোরে চিৎকার করতে লাগলো। বৃষ্টি নিজের মুখ ধরে বসে আছে, সহ করতে পারছে না। একসময় মাহিম কালামকে খুব খারাপভাবে খুন করে ফেলল। কালামকে মেরে মাহিম মাথা নিচু করে বসে রইল। এসব দৃশ্য দেখে রোহান পালিয়ে যেতে লাগলো। বৃষ্টি পড়ে থাকা একটা বন্দুক তুলে নিয়ে তাকে শুট করে মেরে ফেলল। জানোয়ার একটা। বৃষ্টি গিয়ে মাহিমের পাশে বসলো। তোমার প্রতিশোধ শেষ হয়েছে, তুমি কান্না করছো কেন? আমি কান্না করছি খুশিতে। আজ আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। নিজেকে শক্ত করো, তুমি হচ্ছ রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং। খালেদ এসে মাহিমের কাঁধে হাত রাখলো। সবকিছু ঠিক হয়ে গেছে, এখন এখান থেকে যাওয়া উচিত। মাহিম যাওয়ার আগে ইশারা করে মেহেরকে কি করতে হবে বুঝিয়ে দিল। তারপর 1 বছর পর বৃষ্টির কোলে ফুটফুটে একটা সন্তান হয়েছে, যার নাম রেখেছি নেক। মাহিমের কোম্পানির নাম ছিল মেক চৌধুরী ইন্ডাস্ট্রিয়ালস, সেই অনুযায়ী ছেলের নাম রেখেছে। দেশ থেকে সব বেইমানি
কাজ উঠে গেছে। খালেদ মাহিমের কথা অনুযায়ী দেশটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করছে, আর মাহিম ছদ্মবেশে রকস্টার সিটের পরিচালনা করছে। নিজের বাবার দায়িত্ব সে খুব ভালোভাবে পালন করছে। মাহিমকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে বৃষ্টি, আর মাহিম ব্যালকনি দিয়ে বাইরে তাকিয়ে নিজের মনে মনে আগের দিনের কথা ভাবছে। কোনোদিন যদি আবার অন্যায় কাজ দেখা যায় তাহলে পুরো বিশ্ব রকস্টার লর্ড শ্যাডো দ্য কিংয়ের ভয়াবহতা দেখবে।